আজকে হলো মাধ্যমিকের অঙ্ক পরীক্ষা। সকালবেলা থেকে পরীক্ষা শুরু হয়েছে, 9:45 থেকে 1টার সময় পরীক্ষা শেষ হয়েছে। আমার কাছে এই মুহূর্তে আমার এখানে যে অফলাইনে স্টুডেন্টরা পড়ে তারা আমাকে মাধ্যমিকের পেপার দিয়ে গেছে একটা, তো সেটা দেখি তোমাদেরকে আজকে একটা পেপারের অ্যানালাইসিস করব। তো বললো যে এত দেরি হয়ে গেল, কারণ আগে পেপারটাকে আমাকে ভালো করে দেখতে হয়েছে, অনেক জায়গায় কিছু কিছু প্রিন্টিং মিস্টেকও দেখতে পেলাম করেছে। 5টির জায়গায় 5টি করে দিয়েছে, কোনো কোনো জায়গায় অন্তস্থ আর কুটকি পড়েনি, কি করে জানি না, কি করে এরকম হলো, হতে পারে কোনো একটা মিস্টেক হয়েছে। তো এখানে কেন শেষ থেকে শুরু লেগেছে তার কথাটা বলছি, কারণ পেপার অ্যানালিসিস আমরা করবো উল্টো দিক থেকে, ঠিক আছে? সবাই তো প্রথম থেকে পেপার অ্যানালিসিস করে, আমি লাস্ট দিক থেকে করবো। তো 15-1 যে অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ একদম, যেটা পরিসংখ্যা আমি লিখে রেখেছি, পরিসংখ্যার যে প্রথম অঙ্কটা, যে সংখ্যাগুরু মানের অঙ্কটা আছে, সেটা কিন্তু তোমাদের কি বলবো, তোমাদের কিন্তু সেটা তোমাদের বইতেই কিন্তু ওটা আছে। কিভাবে আছে তোমরা যদি দেখো, যে পাতা কোষে দেখি 26.4, কোষে দেখি 26.4 এর 6 অঙ্কটা কিন্তু এইটাই সেম, তোমাদের বইয়ের অঙ্কই একদম তুলে দিয়ে দিয়েছে, কোনো এদিক ওদিক কিছু দেখেনি কিন্তু। এবার একটুখানি তো মাইকের গন্ডগোলের জন্য এবার থেকে হয়তো তুমি কথাটা ঠিকঠাক শুনতে পাবে পরিষ্কার। যাই হোক, প্রথমে কানেকশনটা ঠিকঠাক হয়নি, এবার বলছি। তো এবার 15-1 তোমাদের আমি লিখে দিচ্ছি এখানে, কোষে দেখি 26.4 একদম লিখে দিচ্ছি এখানে, যে কোষে দেখি 26.4, এই কোষে দেখে 26.4 এর 6টা একদম দেখবে এই অঙ্কটাই আছে। তো তোমরা হয়তো বলবে যে মাধ্যমিকে পেপার খুব হার্ড করে, খুব আনকমন দেয়, এমন নয়। পরিসংখ্যা কিন্তু তোমাদের বই থেকে দিয়ে দিয়েছে, তো তোমরা নিশ্চয়ই পেরেছো সংখ্যাগুরু মান বার করার যে ফর্মুলা আছে, সেই ফর্মুলা লাগিয়ে কিন্তু তোমরা এই টেবিল থেকে ইজিলি অঙ্কটা করতে পারবে, তোমাদের বইতেই অঙ্কটা দেওয়া আছে। আমি উত্তরটা বলছি না, তোমরা বাড়িতে উত্তরটা বইয়ের যেহেতু আছে তোমরা বই থেকে দেখে নিতে পারবে। সেকেন্ড একটা 15-2 এটাও তোমাদের বই থেকে দিয়েছে, তোমাদের বইতে আছে পাতা 335 প্রয়োগ 5। দাঁড়াও, তার আগে হ্যাঁ, পাতা 335 প্রয়োগ 5 বইটা পেয়েছি, খুবই অবস্থা খারাপ আমার বইটার। পাতা 335 প্রয়োগ 5, এই যে এরকম জায়গায় অঙ্কটা আছে, এই যে প্রয়োগ 5 এরকম একটা অঙ্ক আছে পুরো। এখানে বলা রয়েছে যে যে কোনো পদ্ধতিতে গড় নির্ণয় করো। তোমাদের বইতে এখানে সেই বিভিন্ন অনেক রকম 3 রকম পদ্ধতিতেই বার করে দিয়েছে, সেই সামেশন এফ আই এক্স আই বাই এফ আই, তারপর সামেশন এফ আই ডি আই বাই সামেশন এফ আই প্লাস যেটা করতে হয় ডি ধরে যেটা, আর ইউ ধরে যেটা। তো সেই পুরোটাই কিন্তু মানে 3 রকম প্রসেসেই কিন্তু এখানে করে দিয়েছে। প্রত্যক্ষ পদ্ধতি সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই, কল্পিত গড় এ প্লাস সামেশন এফ আই ডি আই বাই সামেশন এফ আই, আর ক্রমবিচ্যুতি সামেশন এফ আই ইউআই বাই সামেশন এফ আই ইন্টু এইচ প্লাস এ, একটা এইচ গুণ করতে হবে ওই ক্ষেত্রে। 3 রকম পদ্ধতিতেই কিন্তু করা আছে, তোমরা 3টেই করবে না বলেছে, যে কোনো একটি পদ্ধতিতে। তো প্রত্যক্ষটা অনেকে করে না, অনেকে করে প্রত্যক্ষটা, কারণ প্রত্যক্ষতে ইজিলি হয়ে যায়। 6910 এখানে আছে শেষের দিকে উত্তরটা, প্রত্যেকের উত্তরে কিন্তু 138.2 ইউনিটই বেরোনোর কথা। এখানে ইউনিট বলে দেওয়া নেই, এখানে জাস্ট সংখ্যা পরিসংখ্যান দিয়ে দিয়েছে, উত্তর আসবে 138.2। 3টে ক্ষেত্রে 3 রকম ভাবে করলেই। আচ্ছা, এরপরেরটা যেটা আছে, যে নিচের পরিসংখ্যা বিভাজন থেকে লেখাটির যে তথ্যটা আছে তার মধ্যমা বার করতে বলেছে। এটাও তোমাদের বইতে আছে, তোমরা পাতা 347 যদি খোলো, এই যে 347 যদি খোলো, সেটাই কিন্তু আবার পেয়ে যাবে। তোমাদের একটু দেখিয়ে দিই, এই যে 347 পাতার যে এই যে ছকটা আছে দেখতে পেয়েছি, এই যে 10-এর চেয়ে কম, 20-এর চেয়ে কম, 30-এর চেয়ে কম, প্রয়োগ 22 যেটা আছে 40-এর চেয়ে কম, একদম সেম টু সেম আছে, জাস্ট বার করতে বলেছে মধ্যমা। তো আমাদের এখানে মধ্যমা বার করতে হবে, ঠিক আছে? তো ফর্মুলা জানো নিশ্চয়ই, এল বাই এ প্লাস এন বাই 2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ, ওটা দিয়ে তোমাদের এখানে ইজিলি এই 3টা অঙ্ক তোমাদের একদম বই থেকে পুরো পুরো তুলে দিয়েছে বই থেকে। তো আমি এখানে তাও লিখে দিচ্ছি যে পরেরটা হচ্ছে কি, পরেরটা হচ্ছে পাতা নম্বর হচ্ছে 335, পাতা 335 আছে, পাতা 335 প্রয়োগ 5, প্রয়োগ 5, আর তারপরেরটা হচ্ছে 15-3 হচ্ছে পাতা 347
পাতা 347 প্রয়োগ 22। বইতে তোমাদের এগুলো করে দেওয়া আছে, ওপরেরটা তোমাদের অনুশীলনীতে আছে, যারা সংখ্যাগুরু মান করেছো তারা ইজিলি এইটা করতে পারবে, কোনো ব্যাপার না। ঠিক আছে, ওকে। এবার যেটা বলা, এরপর হচ্ছে আমরা চলে যাব পরিসংখ্যানের পর আমাদের পরিমিতি অঙ্কটা। চলো পরিমিতিটা কি কি আছে, কিভাবে করতে হয় দেখে নিই। 14 অঙ্কটা দেখো ভালো করে, এটা দিয়েছে কি 14 অঙ্কটা দিয়েছে, আমি মনে হয় একটুখানি বেরিয়ে গেছি স্ক্রিন থেকে, এবার ঠিক আছে। হ্যাঁ এবার ঠিক আছে, একটু সরতে হবে। আশা করি এবার ঠিকঠাক আছে। আচ্ছা, তো এর আগের কথাগুলো যদি আমি বোর্ডের বাইরে থেকে বলে থাকি কিছু করার নেই, আমি এখানে মাঝখানে এসে পড়াতে একটু সমস্যা হয় আর কি। তো নিশ্চয়ই এবার ছবিটা দেখতে পাচ্ছি এখানে। তো এখানে এইরকম টাইপের আইসক্রিমটা আছে, বলেছে যে ওপরের অংশ অর্ধগোলাকৃতি, নিচের অংশ শঙ্কু আকৃতি, শঙ্কু আকৃতির উচ্চতা 9 সেন্টিমিটার, একই ভূমি বিশিষ্ট, ভূমির ব্যাসার্ধ 2.5 সেন্টিমিটার, বার করতে বলেছে আয়তন কত। সবার আগে শঙ্কুর আয়তনটা আমরা বার করতে পারি, যে শঙ্কুর আয়তন কত হবে, কারণ শঙ্কুর উচ্চতা আমাদেরকে দেওয়া আছে, সেটা কত 9 সেন্টিমিটার, এটা এইচ। আর শঙ্কুর ব্যাসার্ধ, ব্যাস না ব্যাসার্ধ আছে, ব্যাসার্ধ আছে, তাহলে শঙ্কুর ব্যাসার্ধ কত হচ্ছে 2.5 সেন্টিমিটার শঙ্কুর ব্যাসার্ধ। তাহলে শঙ্কুর আয়তন ইজিলি বার করা কিভাবে, 1/3 পাই আর স্কোয়ার, আর কত এত এইচ মানে 9, এগুলো সব গুণ অবস্থায় আছে। এইটা এত ঘন সেন্টিমিটার, একক মাস্ট, একক কিন্তু মাস্ট, ঠিক আছে, যারা একক জানে তাদের কিন্তু নাম্বার কাটতে পারে, ঠিক আছে। এবার অর্ধগোলক, অর্ধগোলক, অর্ধগোলকটির ব্যাসার্ধ দেওয়া আছে আমরা দেখতে পাচ্ছি, সেটা কত 2.5 সেন্টিমিটার। তাহলে অর্ধগোলকটির আয়তন আমরা কিন্তু এখান থেকে বার করতে পারবো, ডিরেক্ট ফর্মুলা 2/3 পাই আর কত এর কিউব, এত ঘন সেমি। মোট আয়তন জানতে চেয়েছে, বলেছে আইসক্রিমটার আয়তন নির্ণয় করো, তাহলে আইসক্রিমের আয়তন কত হবে, দুটো যোগফল, তাহলে একটা হবে 2/3 পাই 2.5 এর হোল কিউব প্লাস 1/3 পাই 2.5 এর হোল স্কোয়ার ইন্টু 9, এই পুরোটা এত ঘন সেমি। আচ্ছা, এবার কিছু কমন টমন নি, এখান থেকে দেখো পাই কমন চলে যাচ্ছে দুটো থেকে, তলার 3টা কমন চলে যাচ্ছে, এখানে 2.5 এর হোল কিউব, এখানে 2.5 এর হোল স্কোয়ার, 2.5 এর হোল স্কোয়ারটা কমন নিয়ে নাও। তাহলে প্রথমটার জন্য কি পড়ে আছে 2 ইন্টু 2.5, এইটা পড়ে আছে 2 আর 2, একটা মানে কিউব থেকে স্কোয়ারটা চলে গেছে, তাহলে একটা 2.5 পড়ে থাকবে, প্লাস 2.5 এর স্কোয়ারটা বেরিয়ে গেছে, তাহলে কত পড়ে থাকবে 2.5 এর স্কোয়ার চলে এসছে, পাই চলে এসছে, 3 চলে এসছে, শুধু 9 পড়ে থাকবে, এত ঘন সেমি। আচ্ছা, পাই বাই 3 2.5 এর হোল স্কোয়ার ইন্টু এটা কত 2.5 আর ইন্টু 2 করলে 5 প্লাস 9, 9 8 5 দেয় 13, একটা যোগ করো 14। আচ্ছা, পাই কত 22 এর 7, এটাকে আমরা লিখতে পারি কি 2.5 ইন্টু 2.5 ইন্টু এটা কত 14 আছে, 7 দিয়ে কেটে যাবে, এটা 2, ঠিক আছে। এবার যদি তুমি এই পুরো গুণ ভাগ করো, সবকিছু করো, এটার উত্তর আসবে 91.2/3, আমার তো এসছে এটা, এত ঘন সেমি। আমি পাইটাকে, এবার তুমি যদি পাইকে পাই রেখে দাও তাহলে এখানে কি হবে, এখানে 2.5 আর 2.5 গুণ হয় 6.25, 6.25 এর সঙ্গে 14 গুণ করবে, 14 গুণ করে সেটাকে 3 দিয়ে ভাগ করবে, করে যেটা বেরোবে তার পাশে পাইটা লিখে দেবে। আমি যেহেতু পাইকে 22 এর 7 করে নিয়েছি, তাই 60 দিয়ে 14 কে কেটে 2 পেয়েছি, এখানে 22 দুগুণে 44 হবে, 44 এর সঙ্গে 6.25 গুণ হবে, দিয়ে সেটাকে 3 দিয়ে ভাগ করার পর একটা মিশ্র ভগ্নাংশ এসে গেছে 91.2/3 ঘন সেমি। তো তোমরা এটাকে এমনি পাই অবস্থা রেখে দিতে পারো, শুধু পাই, এই পুরো মানে এইটাকে পুরো পাই করে দিলে 22 এর 7টা, এবার সেক্ষেত্রে কিন্তু 14টা আর কাটবে না, 7 আছে বলে এটা কেটেছে,
যদি 22-7 না আসতো তাহলে এটা কাটবে না, ঠিক আছে? এরকম পুরো এইটাকে বাদ দিয়ে পুরো যা কিছু করার করে নিয়ে তারপর পাশে পাই লিখে দিতে হবে, আর কিছুই না। এই হচ্ছে অঙ্ক, কোনো ব্যাপার না। এই অঙ্কটার পর এবার তারপরের অঙ্ক হচ্ছে পাইপের। চলো দেখি কিভাবে পাইপের অঙ্কটা করা যায়। পরের অঙ্কটা কিন্তু দেখো কি বলেছে, বলেছে একটি ফাঁপা চোঙাকৃতি পাইপের বাইরের ও ভিতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর দিয়ে দিয়েছে, পাইপের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, পাইপটির পদার্থের ঘনফল দিয়ে দিয়েছে, পাইপটির বাইরের আর ভেতরের ব্যাসার্ধ নির্ণয় করতে বলেছে। চলো বার করি। কি করতে হবে আমাদেরকে, বলেছে একটি ফাঁপা চোঙাকৃতি পাইপের বাইরের ও ভিতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর। তো সবার আগে আমাদেরকে ওই বাইরের আর ভেতরের ব্যাসার্ধ যেগুলো সেগুলো ধরে নিই। তাহলে কি ধরে নিই আমরা, ধরি বাইরের ব্যাসার্ধ সমান বড় হাতের আর, সব সেন্টিমিটার আছে কি, হ্যাঁ সেম। তাহলে ভিতরের ব্যাসার্ধ কি, ভিতরের ব্যাসার্ধ ছোট আর সেম। এবার আমাদেরকে বলে দিয়েছে বাইরের আর ভেতরের বক্রতলের ক্ষেত্রফলের অন্তর। তাহলে আমরা বলতে পারি যে প্রশ্নানুযায়ী 2π বড় আর এইচ, এটা হচ্ছে বাইরের, 2π ছোট আর এইচ এটা হচ্ছে ভেতরের বক্রতল, তাদের পার্থক্য দিয়ে দিয়েছে 44। ঠিক, এবার দেখো পাইপের উচ্চতা কিন্তু বলে দেওয়া ছিল, পাইপের উচ্চতা মানে এইচ আমাদের হাতে গিভেন আছে কত, 14 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে যদি আমরা 2π আর এইচ কমন নিয়ে নিই পাবো আর মাইনাস ছোট আর 44। এই এইচ এর মান আমাদের জানা কিন্তু 14, বসিয়ে দাও, চলে এলো আর মাইনাস আর এর মান আসবে। এবার দেখো তাহলে প্রথমে এদিকটা আরেকটুখানি করি, এই পাইটাকে পাই না রেখে আমি করলাম 22/7, তাহলে 7 দিয়ে 14 কাটবে 2, তাহলে আর মাইনাস আর এর মান কি হবে 44/2 গুণ 22, 2 গুণ 2 গুণ 22, তাহলে 22 দুগুণে 44, একটা 2 একটা 2 কেটে গেল, আর মাইনাস আর এর মান এলো 1/2। এটাকে 1 নম্বর সমীকরণ নামকরণ দিয়ে রেখে দাও, ঠিক আছে? এবার আমাদেরকে বলেছে যে পদার্থ কত পরিমাণে আছে। যখনই কোনো কিছু ফাঁপা হয় তখন সেই অনুযায়ী, সেই প্রশ্ন অনুযায়ী এবার আমাদের কি হচ্ছে দেখো, পাই বড় আর কিউব, কি আছে এইচ স্কোয়ার, নয় এই কিউব না স্কোয়ার, মাইনাস পাই ছোট আর স্কোয়ার এইচ, এটা দিয়ে দিয়েছে 99। বলবে এটা কি করে এলো, দেখো বলেছে পাইপটির পদার্থের ঘনফল। পদার্থের ঘনফল মানে পাইপটা তো ফাঁপা, মানে এইরকম একটা আছে, বাইরে একটা এরকম আছে, পাইপটা এইরকম কেস। তাহলে পাইপটার ভেতরে একটা এরকম একটা ফাঁপা অংশ আছে, ঠিক? তাহলে আমাদের বাইরের ঘনফল থেকে যদি ভেতরের ঘনফলটা বাদ দিয়ে দিই তাহলে এই মালগুলিটা পাবো কত কি আছে এখানে। তাহলে বাইরের ঘনফল থেকে ভেতরের ঘনফল বাদ দিলাম, আমরা জানি পাইপের ঘনফলের ক্ষেত্রফল কি পাই আর স্কয়ার এইচ। বাইরেটার ক্ষেত্রে বড় আর ধরেছিলাম ব্যাসার্ধ, ভেতরটার ক্ষেত্রে ব্যাসার্ধ ধরেছেন ছোট আর, তো এই ফর্মুলা লেগে গেছে। এক্ষেত্রেও আমরা যদি পাই এইচ কমন নিই আমাদের আসবে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার ইকুয়াল টু 99। এটার ক্ষেত্রে এখানে আছে 22/7, এটা হচ্ছে 14, এটা হচ্ছে আর স্কয়ার মাইনাস আর স্কয়ার এ প্লাস বি এর এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি ইকুয়াল টু 99। এখানে 7 দিয়ে 14 কেটে গেল, 2 হয়ে গেল। এই 22 আর 2 ওদিকে পাঠিয়ে দাও, আর প্লাস আর এর মান আমরা আর মাইনাস আর এর মান এখানে হাফ পেয়ে গেছি। তাহলে এখানে কি হচ্ছে 22 ইনটু 2 ইনটু আর প্লাস আর ইনটু হাফ ইকুয়াল টু 99, কারণ আর মাইনাস আর এর মান আমরা হাফ পেয়েছি। তাহলে এখান থেকে 2 দিয়ে 2 কেটে গেল, 22 টা ওদিকে চলে যাবে, আর প্লাস আর ইকুয়াল টু 99/22, 11 দিয়ে কাটাকুটি করলে 9/2, এটা হলো 2 নম্বর সমীকরণ। এবার 1 নম্বর আর 2 নম্বরকে তুমি অপনয়ন করতে পারবে কিভাবে, জাস্ট উপর নিচে বসিয়ে দেবে। 2 নম্বরকে আগে বসালাম, তারপর 1 নম্বরকে বসালাম, দিয়ে এদের মধ্যে বিয়োগ চালালাম, এদের মধ্যে যোগ চালালাম, এটা কেটে গেল। 2r ইজ ইকুয়াল টু, দুটোকে যদি আমরা যোগ করি পাবে দেখবে 10/2, যেটা আমাদেরকে দেবে 5। তাহলে আর এর মান বড় আর আমরা পেয়ে গেলাম 5/2, দ্যাট মিন্স 2.5 সেন্টিমিটার। তো আর এর মান আমরা পেয়ে গেছি বড় 2.5, ছোট আর এর মান ভিতরের ব্যাসার্ধ বার করতে বলেছে। তাহলে এই সমীকরণে বসাও কি হবে, বড় আর এর মান কি আছে 5/2, ছোট আর এর মান তো বার করব, আর এটা কত বেরিয়েছিল 9/2। তাহলে আর এর মান কত হচ্ছে 9/2 মাইনাস 5/2, এটা আমাকে দেবে 4/2, যেটা আমাকে দিল 2 সেন্টিমিটার। তার মানে ছোট ব্যাসার্ধ বেরিয়ে গেল 2 সেন্টিমিটার, বড় ব্যাসার্ধ বেরিয়ে গেল 2.5 সেন্টিমিটার, মানে বাইরের ব্যাসার্ধ 2.5, ভেতরের ব্যাসার্ধ 2। অঙ্কটা কঠিন নয়, বাট কনসেপচুয়াল, ঠিক আছে? চলো পরের অঙ্কটা দেখি।
14 পরের অঙ্কটা কিন্তু একটু বোঝার আছে, বাট আমাদের বইয়েরই একটা অঙ্কের মতো এটা। কি আছে, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা সম্পূর্ণ পুরো চৌবাচ্চা আছে, সেখান থেকে সমান মাপের আমি 75খানা বালতি জল তুলে নিয়েছি। তার ফলে চৌবাচ্চার এখন এই মুহূর্তে 2/5 অংশ জলপূর্ণ আছে। চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য যদি 1.5 মিটার হয়, তাহলে প্রতি বালতিতে কত লিটার জল ধরে? তাহলে মিটার লিটার আছে, তো আমাদেরকে কত লিটার যদি উত্তর জানতে চেয়েছে, আমাদের উচিত হবে কি মিটার যেখানে যা যা আমরা পাবো সেগুলোকে ডেসিমিটার নিয়ে চলে যাও। তাহলে সবার আগে আমরা চৌবাচ্চাটির ধারের দৈর্ঘ্যকে সবার আগে আমরা ডেসিমিটার নিয়ে চলে যাব। এটা হচ্ছে বুদ্ধিমত্তার কাজ, শেষে গিয়ে পাল্টানোর থেকে প্রথমেই পাল্টে নেওয়া ভালো। কারণ আমরা কি জানি, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, দৈর্ঘ্য হচ্ছে 1.5 মিটার, আর আমরা জানি মিটারের পরের স্টেপই হয় ডেসিমিটার, 10 দিয়ে গুণ করে দাও 15 ডেসিমিটার, ব্যাস হয়ে গেল। এবার আমরা ধরে নেবো কি, এবার বলেছে বালতি জল তুলে নিয়েছি, তার ফলে 2/5 অংশ জল আছে, ঠিক আছে। তাহলে বালতি করে তুলে নেওয়া জলের পরিমাণ কি আমরা বলতে পারি? 1 মাইনাস 2/5 মানে 3/5 অংশ। যদি আমরা জানি গোটা কোনো কিছুকে সবসময় 1 অংশ ধরা হয়, তাহলে গোটা চৌবাচ্চাটা ভর্তি ছিল মানে 1 অংশ ছিল। বালতি করে জল তুলে নেওয়ার পর পড়ে আছে 2/5 অংশ, তাহলে কত করে জলটা তুলেছি? তাহলে বালতি করে তুলে নেওয়া জলের পরিমাণ তাহলে গোটা অংশ থেকে যেটা পড়ে সেটা বাদ দিই, তাহলে যতটা তুলেছি মনে হাতে চলে এলো। তাহলে বালতি করে তুলে নেওয়া জলের পরিমাণ কত? 1 মাইনাস 2/5, 3/5 অংশ। এইটা তোমাদের খুব কাজে লাগবে, তোমরা যদি প্রথমে এটা করে নাও, এটা যদি মাথায় ঢুকে যায় তাহলে কিন্তু হেভি ইজি। কারণ দেখো পুরো চৌবাচ্চা 1 অংশ, 2/5 অংশ পড়ে আছে, তুলে নিলে 2/5 অংশ পড়ে আছে, কতটা তুলে নিয়েছি কি করে পাবো? গোটা থেকে ততটা বাদ দিয়ে 3/5 অংশ বালতি করে তুলেছি, ব্যাস। এবার ধরে নাও কি প্রতি বালতিতে করে তোলা জলের পরিমাণ x লিটার, এটাকে ধরি করে নাও। তাহলে 75টি বালতিতে করে তোলা জলের পরিমাণ 75x লিটার। একটা বালতি করে তোলার পরিমাণ x, 75টার 75x, আর এই 75x লিটারই কি আমাদের চৌবাচ্চা থেকে তোলা 3/5 অংশের সঙ্গে সমান। ব্যাস, এবার চৌবাচ্চার আয়তন আমরা বার করব। চৌবাচ্চার আয়তন কত? 15 ডেসিমিটারের কিউব, কারণ ঘন, 15 কিউব ঘন ডেসিমিটার। আচ্ছা, 1 ঘন ডেসিমিটার মানে 1 লিটার, তাহলে এটাকে আমরা লিখে দিতে পারি 15 কিউব লিটার, ঠিক। এবার আমরা প্রশ্ন অনুসারে কি করব, 15 কিউবে আমরা এত পরিমাণ জল ছিল ওর মধ্যে, তার 3/5 অংশ আমরা তুলে নিয়েছি, আর ওই 3/5 অংশই হচ্ছে 75খানা বালতিতে করে জলের পরিমাণ। মোট জলের 3/5 অংশই হলো 75টা বালতিতে করে তোলা জলের পরিমাণ, ব্যাস ইজি। এবার এটাকে কেটে নাও, 15 ইন্টু 15 ইন্টু 15 ইন্টু 3/5 ইন্টু এক্স এর মানটা রাখার জন্য 1/75 করে রেখে দিই এক্স, 75টা দিকে ভাগ করে পাঠিয়ে দাও। এবার 5 দিয়ে কাটছে, 5 3 15, আবার 15 দিয়ে কাটছে, 5 15 75, আবার 5 দিয়ে কাটছে, এখানে 5 3 15, তাহলে কি পড়ে আছে এক্স এর মান? 3 3 9, 3 9 27 লিটার, ব্যাস চলে গেল। একটা বালতিতে কত করে জল ওঠে? 27 লিটার করে জল ওঠে, ব্যাস। এটা কত, মানে 4-এর অঙ্ক, খুবই ইজি অঙ্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এবার আমরা তার পেছনের অঙ্কগুলো দেখি। এরপর ত্রিকোণমিতির প্রথম অঙ্কটা দেখো, 13-1। এই আমি নাম্বারিংও ভুল করেছি, 15 দিয়ে দিয়েছি। 13-1 কি বলেছে? কোন একটি স্তম্ভের একই পাশে এবং পাদবিন্দুগামী একই অনুভূমিক সরল রেখায় অবস্থিত দুটি বিন্দু থেকে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ যথাক্রমে থিটা এবং ফাই, স্তম্ভের উচ্চতা h হলে বিন্দু দুটির দূরত্ব নির্ণয় করো। আঁকাটা এঁকে দিচ্ছি। এটা আছে, ধরো স্তম্ভ হচ্ছে এবি, একটা বিন্দু এম, একটা বিন্দু এন, এবং দুটো বিন্দু থেকে স্তম্ভের ওপরের দিকে তাকাচ্ছি, মানে উন্নতি কোণটা একটা অ্যারো দিয়ে রাখলাম, অবনতি কোণ নিচের দিকে দেখছি। একটা হচ্ছে থিটা, একটা হচ্ছে ফাই বলে দিয়েছে। স্তম্ভের উচ্চতা বলে দিয়েছে h,
এটা এইচ, আমি হ্যাঁ স্তম্ভের উচ্চতা বলে দিয়েছে এইচ। এবার বার করতে বলেছে বিন্দু দুটির মধ্যে দূরত্ব বার করো, এইটা মানে এমএন জানতে চেয়েছে। তো সেটা বার করার জন্য কোনো ব্যাপার না, আমাদেরকে দুটো ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, কারণ এখানে সমকোণী ত্রিভুজ কোনটা এখানে তৈরি হয়েছে। তাহলে একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি এম, আর একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে এ বি এম, এ বি এম এ বি এম। তাহলে এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি? আমরা পাচ্ছি দেখো ভূমি বাই লম্ব যদি আমরা করি তাহলে আমরা পাচ্ছি বিএম বাই এবি। ভূমি বাই লম্ব হচ্ছে কট, অ্যাঙ্গেল যার সঙ্গে লেগে আছে ভূমি হয়, উল্টো দিকে একটা লম্বা, তার কট থিটা। ঠিক আছে, সেখান থেকে আমরা বিএম এর মান পাবো, বিএম হচ্ছে এবি কট থিটা। প্রশ্নেই বলা ছিল এবি হচ্ছে এইচ, উচ্চতাটা লিখে দিলাম এইচ কট থিটা বিএম। ঠিক আছে, ত্রিভুজ এবিএন থেকে কি পাবো? এবিএন থেকে সেটার ক্ষেত্রে আমরা কি পাবো? ভূমি বিএন বাই লম্ব এবি ইকুয়াল টু কট ফাই, ভূমি বাই লম্ব। সেখান থেকে আমরা কি পেলাম? বিএন সমান এবি কট ফাই। ঠিক, আবার এবি মানে এইচ, তাহলে বিএন সমান এইচ কট ফাই। আচ্ছা, আমাদেরকে বার করতে হবে এমএন। তাহলে এমএন মানে কি? বিএন মাইনাস বিএম। এই ডিস্টেন্সটা থেকে যদি আমি এই ডিস্টেন্সটা বাদ দিয়ে দিই তাহলে এটা পেয়ে যাবো। তাহলে বিএন মাইনাস বিএম করলেই আমরা পেয়ে যাবো এমএন। বিএন এর মান কি পেয়েছিলাম? এইচ কট ফাই। বিএম কি পেয়েছিলাম? এইচ কট থিটা। এইচ কমন নিয়ে নাও, কট ফাই মাইনাস কট থিটা। এভাবেও রেখে দিতে পারো, অথবা তুমি যদি টেনে আনতে চাও 1/tan ফাই মাইনাস 1/tan থিটা রেখে দিতে পারো। অনেকে এটাকেও আরেকটু ফার্দার সলভ করে, করে ওপরে tan থিটা মাইনাস tan ফাই বাই tan থিটা tan ফাই রেখে দেয়। এটাই হচ্ছে এই ডিস্টেন্সটা। অনেক রকম ভাবে করা যেতে পারে, তুমি এই লাইনে স্টপ হয়ে যেতে পারো, এই লাইন করে স্টপ হতে পারো, এই লাইন করে স্টপ হতে পারো, যে কোনো একটা করলে কিন্তু উত্তর হয়ে যাবে। কিন্তু আমি বলবো এইটা বা এই লাইনে চলে আসাটা বেটার, কটকে ট্যান করে নেওয়াটা তুলনামূলকভাবে ভালো, শোভা দেখায়, শোভাপূর্ণ হয়। ব্যাস এটাই হলো উত্তর। যারা করেছো তারা মিলিয়ে নাও। ঠিক আছে, এবার সেকেন্ড অঙ্কটা দেখি। 13-2 এর অঙ্কটা পড়ছি। 120 মিটার চওড়া রাস্তার দুপাশে ঠিক বিপরীতে এ ও বি বিন্দুতে দুটি সমান উচ্চতার পোস্ট আছে বা স্তম্ভ আছে। স্তম্ভ দুটির পাদবিন্দুর সংযোগ রেখার উপর সি বিন্দু থেকে আমি এ ও বি এর ওপর স্তম্ভ দুটির শীর্ষের উন্নতি কোণ 30 যথাক্রমে 60 ও 30। তাহলে এসির মান নির্ণয় করো। আঁকাটা কিরকম ভাবে হবে? আঁকাটা হচ্ছে একই উচ্চতার দুখানা পোস্ট আছে, তাদের মাঝে মধ্যবর্তী সংযোগে একটা সরলরেখা আছে। সেটা এই এতে একটা পোস্ট আছে, বিতে একটা পোস্ট আছে, মাঝখানে একটা এমন বিন্দু আছে যেখান থেকে যদি আমি এই বিন্দুটার দিকে তাকাই উন্নতি কোণ সেটা হবে 60, আর বি এর ওপর যদি আমি তাকাই সেটা হবে 30। এটা সি বিন্দু বলে দিয়েছে। আমি পোস্টগুলোর উচ্চতা এম আর এন ধরে নিলাম, মানে এ বি আর বি এ এম আর এ এন এটা হচ্ছে সমান উচ্চতা দুটো পোস্ট। তোমরা ভাষা নিজেদের মধ্যে লিখেছো নিশ্চয়ই, বা যারা লিখবে তারাও এটা জানো। ধরি মানে উচ্চতা এম ইকুয়াল টু এন, এটা হচ্ছে উচ্চতা দুটো। আমরা জানি এই দুটো উচ্চতা সমান, কারণ কোশ্চেনে বলে দিয়েছে। এবার বলেছে যে এসি এর মান নির্ণয় করো, এসি দিস এটার মান নির্ণয় করতে বলেছে। কোনো ব্যাপার না এটা বার করা, যারা করেছে তারা জানো এটা খুবই ইজিলি বার করা যায়। তো কি করতে হবে দেখো, এই দুটো তো সমান, তাহলে আর এই দুটো কোণ আমাদের দেওয়া আছে, চলো বার করে দেখি। আমরা ত্রিভুজ এ সি এম একটা পেয়েছি, কারণ এখানে একটা 90 ডিগ্রি কোণ আছে। ত্রিভুজ এসিএম থেকে আমরা কি পাবো? লম্ব বাই ভূমি মানে এএম ইকুয়াল টু এসি হচ্ছে tan 60, লম্ব বাই ভূমি। বলেছে কি এখানে এক্স এর মান বার করতে, এই এসির মান বার করতে। আর ও হ্যাঁ, এটাও বলে দিয়েছে যে রাস্তাটা 120 মিটার চওড়া, এইটা 120 মিটার। তার মানে আমরা আরেকটা জিনিসও পেয়েছি, এবি ইকুয়াল টু 120 মিটার। ঠিক আছে, ধরি এসি সমান এক্স মিটার। তাহলে এসি যদি এক্স মিটার হয়, বিসি ও কত? বিসি কি হবে?
120 মাইনাস এক্স মিটার। এটা যদি এক্স হয়, এইটুকুনি অংশকে আমি এক্স ধরে নিয়েছি, তাহলে এটা অবশ্যই 120 মাইনাস এক্সই হবে, কারণ পুরোটা যদি 120 হয়। এবার এম বাই এসি যদি আমি করি, তাহলে এম সমান আমরা কি পেয়ে গেলাম, এসি tan 60। আর এই এসি কে আমরা ধরে নিয়েছি কি এক্স, tan 60 এর মান কত, √3, তাহলে √3x হচ্ছে এন এর মান। এইটা 1 নম্বর। ত্রিভুজ ত্রিভুজ বিসিএন একটা আমরা পেয়েছি, বিসিএন, কারণ এখানে একটা 90 ডিগ্রি আছে। তো সমকোণী ত্রিভুজ হওয়া মানে আমরা আবার ওই ত্রিকোণমিতি লাগাতে পারবো। কিভাবে লাগাচ্ছি, বিএন লম্ব বাই বিসি ভূমি ইকুয়াল টু tan 30 ডিগ্রি, লম্ব বাই ভূমি, বিএন ভুল লিখেছিলাম, এম এন নয়, এম আর বিএন, বিএন সমান বিসি tan 30, বিএন সমান বিসির মান কি ধরেছিলাম এক্স, যেহেতু ওটা, তাহলে এটা হবে 120 মাইনাস এক্স, আর tan 31 আমরা জানি 1/√3, নিচে হয়ে গেল √3, এটা 2 নম্বর। এবার এম আর বিএন তো সমান, কারণ একই পোস্ট, তাহলে আমরা প্রশ্নানুসারে কি লিখতে পারি, √3x ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স বাই √3। কোনাকুনি গুণ করে দাও, হয়ে যাবে 3x ইজ ইকুয়াল টু 120 মাইনাস এক্স, এক্সটা এদিকে চলে এসে হয়ে যাবে 4x ইকুয়াল টু 120 ডিগ্রি, এক্স এর মান হয়ে যাবে 120 মাইনাস 4, কাটাকুটি করে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি বললাম কেন, 30, তার মানে আমাদের এক্স এর মান বেরিয়ে গেছে 30 মিটার। প্রশ্ন কি চেয়েছিল, এসির মান নির্ণয় করো, এসির মান 30 মিটার, ডিরেক্ট চলে এলো এক্স এর মান, ব্যাস হয়ে গেল ত্রিকোণমিতি শেষ। এরপর আমরা এর আগের যে আছে ত্রিকোণমিতি অংশটায় যাই। পরের প্রশ্ন দেখো, বলেছে কোন সমকোণী ত্রিভুজের দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি, কোন দুটির বৃত্তীয় মান নির্ণয় করো। আচ্ছা, কোন সমকোণী ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি, কোন দুটি বৃত্তীয় মান। সমকোণী ত্রিভুজের মধ্যে আমরা জানি সমকোণী ত্রিভুজ বাদ দিয়ে যে বাকি দুটো কোণ থাকে সেগুলো সূক্ষ্মকোণ হয়, আর বলে দিয়েছি ওই দুটো সূক্ষ্মকোণের অন্তর 72 ডিগ্রি। তো সমকোণী ত্রিভুজের সমকোণ বাদ দিয়ে যে বাকি দুটো কোণ থাকে তাদের সমষ্টি কি হয়, ধরে নিলাম, ধরেই সূক্ষ্ম কোণগুলো, সূক্ষ্ম কোণ দুটি হলো আলফা ও বিটা, তাহলে যে একটা 90 ডিগ্রি হয়ে গেছে সমকোণী, বাকি দুটো অ্যাঙ্গেলে যোগ করে তো 90 ডিগ্রি হবে, তবেই না তিনটে যোগ করলে 180 হয়, 90 ডিগ্রি। আর কোশ্চেনে বলা হয়েছে কি দুটোর অন্তর 72, জাস্ট বসিয়ে দাও নিচে, এটা কোশ্চেনে দেওয়া ছিল, এটা আমি লিখে রাখছি প্রদত্ত। তাই এখানে কাটছে 2 আলফা, 72 আর 90 যদি আমরা যোগ করি কত হয়, 2, আর 9 9 18 থেকে 2 কমিয়ে দিলে 16, 162/2, কাটাকুটি করে কত 81, 81 ডিগ্রি। ঠিক আছে, তাহলে একটা কোণ বেরিয়ে গেছে 81 ডিগ্রি, মানে ষষ্ঠীতে বেরিয়েছে। বৃত্তীয়তে বার করতে হবে, তাহলে আলফা সমান 81 ডিগ্রি ইন্টু π/180 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এখানে 81 কে হবে কত, 9 দিয়ে 9 9 81, 9 20, আর এদিকে তার মানে বেরিয়ে গেল কি 9π/20। ঠিক আছে, আর একটা কোণ কি হবে, এই সমীকরণে বসিয়ে দাও, আলফা সমান কি, সরি উল্টো করলাম, বিটা সমান কি হবে, আলফা মাইনাস 72, আলফা কত বেরিয়েছে 81, মাইনাস 72 করে কত হয় 9 ডিগ্রি, তাহলে বিটার মান এটাও ষষ্ঠীকে বেরিয়েছে, বৃত্তীয়তে নিয়ে যাও 180, 9 দিয়ে 20 π/20, এত রেডিয়ান। এটাকে রেডিয়ানকে এখানে কি যেন থাকে, নামটা ভুলেও গেলাম, আর দিয়ে কি লেখে ভুলে গেছি, ডিগ্রি থাকে, রেডিয়ান মনে এখানে আর দিয়েই করে ছোট করে, হ্যাঁ এরকমই থাকার কথা। ঠিক আছে, তাহলে রেডিয়ানে চলে এলো মানে বৃত্তীয়তে চলে এলো, 9π/20 আর π/20, খুবই ইজি অঙ্ক। পরের অঙ্কটা একেবারেই দেখাচ্ছি, 12/2, কি আছে, খুব ইজি অঙ্ক, কিন্তু এইটা খুব ইজি অঙ্ক ছিল। 5 sin স্কয়ার থিটা 4 cos স্কয়ার থিটা সমান 9/2, এইটা আছে। tan থিটা মান বার করতে বলেছে, কোনাকুনি 2 দিয়ে গুণ করো, 10 sin স্কয়ার থিটা 8 cos স্কয়ার থিটা 9, 2 দিয়ে গুণ করে দিলাম,
নয়ের পাশে কিছু নেই মানে এক আছে, এককে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, গুণ করে দাও 10 সাইন স্কোয়ার থিটা 8 কস স্কোয়ার থিটা 9 সাইন স্কোয়ার থিটা 9 কস স্কোয়ার থিটা। সাইন গুলোকে একদিকে কস গুলোকে একদিকে নিয়ে চলে যাও, 10 সাইন স্কোয়ার থিটা মাইনাস 9 সাইন স্কোয়ার থিটা 9 কস স্কোয়ার থিটা মাইনাস 8 কস স্কোয়ার থিটা। না 10 থেকে 9 বাদ দিলে কি হবে, সাইন স্কোয়ার থিটা, এটা হবে কি কস স্কোয়ার থিটা, তলায় পাঠিয়ে দাও সাইনের নিচে, সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এটা কত হয়, এটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, লিখিনি না যে সাইন থিটা বাই কস থিটার হোল স্কোয়ার, সূচকের নিয়ম অনুসারে এটা কত দেয়, tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, বর্গমূল করে দাও tan থিটা সমান 1। থিটার মান বার করতে দেয়নি কিন্তু, সেক্ষেত্রে তাহলে এখানে অন্যরকম ভাবে বার করতে হতো, tan 45 এর মান 1 হয়, তাহলে থিটার মান 45 ডিগ্রি বেরোতো বা পাই/4 হতো, দরকার নেই আমাদের, tan থিটার মান যে 1 হয়ে গেল, উত্তর চলে এলো। আর এর পরের যে অঙ্কটা আছে এই সাইন 17 ডিগ্রি ইকুয়াল টু এক্স বাই ওয়াই, সেক 17 মাইনাস সাইন 73 এর মান বার করতে বলেছে, এটা তোমাদের টেক্সট বই যদি আছে কোষে দেখি 24 4-টা, তোমরা ওখান থেকে করেছো নিশ্চয়ই বইতে, তোমাদের নোটসে মানে তোমরা যেগুলো বাড়িতে পড়েছো মানে স্যারেরা পড়িয়েছে সেইখার খাতার মধ্যে খুঁজে পেলেই পেয়ে যাবে যে কোষে দেখি 24 4-টা দিস, মানে ওই দিস বলছি যেটা দেওয়া আছে 12-3, ঠিক আছে। তো এর আগে 11টা কি আছে, 11 গুলো আছে তোমাদের অঙ্কন সম্পাদ্য, তো তোমরা সেটা নিশ্চয়ই করেছো। এখানে যেটা খুবই ইজি সেটা হচ্ছে পরিবৃত্ত আঁকাটা, কারণ সমকোণী ত্রিভুজ বলে দিয়েছে, আর বলে দিয়েছে যে সমকোণী ত্রিভুজ সংলগ্ন বাহুর 4 আর 5, তাহলে সমকোণ আঁকতে হবে একটা 4 সেমি, তারপর সমকোণ এঁকে 5 সেমি, 5 আর 4 কে জুড়ে যেটা তৈরি হলো এটা অতিভুজ হয়ে গেল। এবার অতিভুজকে এখান থেকে সমদ্বিখণ্ডিত করে দাও, 4 কে মাঝখান থেকে সমদ্বিখণ্ডিত করে দেবে, এবং যেটা সব থেকে বেশি করে খেয়াল করবে যে সমকোণী ত্রিভুজে সবসময় পরিবৃত্ত যেটা হয় সেটা কিন্তু ব্যাস মানে যে কেন্দ্রটা ওটা কিন্তু অতিভুজের মিড পয়েন্টটা হয়। তো জানো পরীক্ষা যদি করে থাকো এটা বলে মিলিয়ে নিতে পারো যে ওই যে পয়েন্টটা কাঁটাটা পড়েছে সেটা ওই অতিভুজের মিড পয়েন্টে পড়েছে কিনা, ব্যাস হয়ে যাবে। আচ্ছা, এরপর এর আগে যে আছে কিছু প্রুফ আছে। এবার এই 10-এর 1-এর যে প্রুফটা, এটা তোমাদের বইয়েরই প্রয়োগে আছে, পাতা 216, পাতা 216 প্রয়োগ 14, হুবহু ওইটা তুলে দিয়েছে পুরো, হুবহু ওই অঙ্কটাই তোমাদেরকে তুলে দিয়েছে, ঠিক আছে। আর 10-এর যে 2-একটা আছে সেটা একটুখানি ট্রিকি আছে, মানে আমি করেছি, এবার এটা দেখা এখন একটু তোমাদেরকে বোর্ডটা মুছে দিলে তবে দেখাতে পারবো। তো একেবারে যেটা তোমাদেরকে দুটো জিনিস দেখাবো, একটা হচ্ছে 10-এর, তার আগে সম্পাদ্যটাকে একটু উপপাদ্যটা দেখিনি, যে 9-এর 1 আর 9-এর 2 দুটোই কিন্তু তোমাদের বইয়েরই, একই বৃত্তাংশস্থ সকল কোণের মান সমান পারা যায় বইয়েরই। প্রমাণ করো বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে দুটি স্পর্শক অঙ্কন করা যায়, তাদের স্পর্শবিন্দু দুটির বহিস্থ বিন্দু সংযোজক সরলরেখাংশ দুটির দৈর্ঘ্য সমান এবং তারা কেন্দ্রে সমান কোণ তৈরি করে। ইজি ইজি, বইতে আছে, বইতে আছে। তারপর 8-এর 1-এর যে অঙ্কটা আছে, যদি তোমরা দেখো 8-এর 1 যে অঙ্কটা আছে, 8-এর 1-এরটা কিন্তু তোমাদের বইয়েতে আছে 96 পাতায়, একদম তোমাদের বইয়েই অঙ্কটা মনে হয় করে দেওয়া আছে, এক্স বাই ওয়াই প্লাস জেড, ওয়াই বাই জেড প্লাস এক্স, জেড বাই এক্স প্লাস ওয়াই, প্রতিটি অনুপাতের মান হাফ এবং -1 হবে। পাতা 96 তোমরা যদি খোলো তার মধ্যে অঙ্কটা কিন্তু পেয়ে যাবে। আমি একবার তোমাদেরকে খুলে দেখিয়ে দিই, পাতা 96 এখানে দেখবে একদম উপরে অঙ্কটা করা আছে। বইয়ের অঙ্ক উদাহরণ খুব ইম্পর্টেন্ট, বইয়ের সবকটা অঙ্ক দেখে যারা গেছে তারা কিন্তু পেরেছে, এবং আমি জানি তোমরা ভালোই পরীক্ষা দিয়েছো। এরপর তার আগের যদি অঙ্কগুলোতে একটু দেখা যায়, সেটা হচ্ছে কি ওই করণীর অঙ্ক যে দুটো আছে, সেই করণীর দুটো অঙ্ক এবং এই 10-এর যে 2-একটা আছে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, একটু ফাস্ট বলছি, কিছু করার নেই। তো এবছর যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য এই ভিডিওটা, আমি আবারও বলে রাখি ভিডিওর মাঝখানে, এবং যারা পরের বছর দেবে তারা যদি 2014-এর অ্যানালিসিস 24-এর অ্যানালিসিস দেখতে চাও তাদের কাছে ওই ভিডিওটা অনেক ভালো। আমি জানি আমি ভিডিওটা হয়তো একটু পরে মানে অনেকটাই পরে ছাড়া হয়ে যাবে, কারণ সবাই এখন, আমি যখন এই মুহূর্তে পাচ্ছি সবাই এখন বাড়িতে এসে জীবন বিজ্ঞান পড়ছে, তো আশা করছি পরীক্ষার পরেও এটা লাগতে পারে কাজে। আর যারা ক্লাস 10-এ এই উঠেছো তাদের জন্য এইটা খুবই ভালো, এই যে এই অ্যানালিসিসটা তোমাদের কাজে লেগে যাবে, ঠিক আছে। তো এই 10-এর 2-এর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা কিন্তু খুবই ভালো একটা অঙ্ক, মানে এইরকম টাইপের অঙ্ক কিন্তু মাধ্যমিক একটু তো দেবে, এরকম টাইপের অঙ্ক বলেছে কি
পিকিউআর সমকোণী ত্রিভুজ আছে, তো আমরা একটা পিকিউআর সমকোণী ত্রিভুজ দেখি। এই পিকিউআর সমকোণী ত্রিভুজের মধ্যে এইটা হচ্ছে পি বলে দিয়েছে, সমকোণটা পি, আর পিএস হচ্ছে অতিভুজ কিউআর এর উপর লম্ব, তাহলে আমি একটা অতিভুজ কিউআর তার উপর একটা লম্ব টানা হয়েছে, এটা এস এ বিন্দুটা। বলেছে কি প্রমাণ করতে বলেছে 1/ps এর স্কয়ার, এই যে 1/ps এর স্কয়ার ইকুয়াল টু না -1/pq স্কয়ার ইকুয়াল টু 1/pr এর স্কয়ার, তাই তো? হ্যাঁ, এটা বার করতে দিয়েছে। এটা আমাদেরকে এবার দেখো কি করে আমরা করব, খুবই খুবই ইজিলি করা যায় এটা। আমরা সবার আগে ত্রিভুজ পিকিউআরটাকে দেখি। তাহলে আমরা কি দেখবো, আমরা সবার আগে লিখব যে ত্রিভুজ পিকিউআর থেকে পাই কি পাচ্ছি, ত্রিভুজ পিকিউআর থেকে আমরা কি পাচ্ছি, ত্রিভুজ পিকিউআর এর এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি করে বার করে, হাফ ইন্টু সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। সমকোণ সংলগ্ন বাহু কে আছে, একটা আছে পিআর আর একটা আছে পিকিউ, ঠিক আছে, সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের গুণফল। আচ্ছা, আবার এই যে এটা তো অতিভুজের উপর লম্ব টানা হয়েছে, তাহলে এটা কি আসলে যদি আমরা ত্রিভুজটাকে যদি একটু ঘুরিয়ে দেখি, তাহলে এটা সেই ত্রিভুজের উচ্চতা হয়ে গেল না? মানে এই ত্রিভুজটাকে যদি আমরা একটু ঘুরিয়ে এরকম ভাবে রাখি, তাহলে দেখো ভালো করে, এটাকে যদি ঘোরাচ্ছি ধরো, তাহলে সমকোণটা চলে গেল ওপরে, এই ওপর থেকে নামলে এটা পিএস আর এটা কিউআর হয়ে গেল না? জাস্ট আমি এরকম ঘুরিয়ে দিয়েছি, ঠিক আছে। ও তোমাদের যদি আরো বুঝতে সমস্যা হয় তাহলে আমি এখানটা কিউ এখানটা আর করে দিলাম, মানে এরকম ভাবে জাস্ট আমি পুরো টাক করে ঘুরিয়ে বসিয়ে দিয়েছি। তাহলে দেখো কি হচ্ছে, এটা উচ্চতা হয়ে গেছে আর পি কিউটা হয়ে গেছে কি ভূমি। তাহলে যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফল বার করার আরেকটা সমীকরণ কি, হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য মানে কিউআর ইন্টু পিএস। ঠিক, দুটো ত্রিভুজের যেহেতু ক্ষেত্রফল সমান, এখানে হাফ হাফ কেটে গেল, পড়ে আছে পিআর ইন্টু পি কিউ ইকুয়াল টু কিউআর ইন্টু পিএস। তাহলে আমরা সবার আগে এখান থেকে কিউআর এর মান বার করি, কিউআর সেটা কি হবে, পিআর ইন্টু পি কিউ বাই পিএস। কিউআর এর মানটা পেতে হবে, পিএস টা নিচে নামিয়ে দেবো এইদিকে, তাহলে কিউআর এর মান পেয়ে গেল পিআর ইন্টু পি কিউ বাই পিএস, ঠিক আছে। এবার এটা কি আবার সমকোণী ত্রিভুজ, তাহলে আবার আমরা কি লিখবো, ত্রিভুজ পি কিউ আর থেকে পাই পিথাগোরাসের সূত্রানুসারে কি, পি কিউ পিআর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু কিউআর স্কোয়ার, ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আচ্ছা, বাঁ দিকে তো পিআর স্কোয়ার যা আছে রেখে দিলে, পি কিউ স্কোয়ার যা আছে রেখে দিলে, ডান দিকে কিউআর স্কোয়ার আছে, কিউআর এর মানটা আমরা পেয়ে গেছি কি, বসিয়ে পিআর ইন্টু পি কিউ বাই পিএস, তার পুরোটার স্কোয়ার, কারণ কিউআর স্কোয়ার বলেছে। আচ্ছা, পিআর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার ইকুয়াল টু সূচকের নিয়ম পিআর স্কোয়ার ইন্টু পি কিউ স্কোয়ার বাই পিএস স্কোয়ার, ঠিক আছে। এই পিআর স্কোয়ার ইন্টু পি কিউ স্কোয়ার এটা দিয়ে এইটাকে এখানে যেহেতু এটা গুণ অবস্থা আছে এদিকে নিয়ে চলে এলাম, ভাগ হয়ে যাবে, কি হবে, পিআর স্কোয়ার প্লাস পি কিউ স্কোয়ার বাই পিআর স্কোয়ার ইন্টু পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 1/ps স্কোয়ার। ভাগের বিচ্ছেদ নিয়ম লাগাও, পিআর স্কোয়ার বাই পিআর স্কোয়ার পি কিউ স্কোয়ার বাই পিআর স্কোয়ার পি কিউ স্কোয়ার ইকুয়াল টু 1/ps স্কোয়ার। ভাগের বিচ্ছেদ নিয়ম, লসাগু যদি একটা কমন থাকে নিচে একবারটা প্লাস চিহ্ন, এটার নিচে একটা ভাগের বিচ্ছেদ নিয়ম, পিআর স্কোয়ার কেটে গেল, পি কিউ স্কোয়ার কেটে গেল, পড়ে আছে 1/pq স্কোয়ার প্লাস 1/pr স্কোয়ার ইকুয়াল টু 1/ps এর স্কোয়ার। কাছাকাছি এসে গেছে কি, হ্যাঁ, জাস্ট এবার পিকিউটা ওদিকে পাঠিয়ে দাও, তাহলে 1/ps এর স্কোয়ার মাইনাস 1/pq স্কোয়ার ইকুয়াল টু 1/pr এর স্কোয়ার। বোর্ডে এসছে, হ্যাঁ এসে গেছে, চলে এলো 1/ps মাইনাস 1/pq ইকুয়াল টু। অঙ্কটা দেখেই কঠিন বলে মনে হচ্ছে, বাট এখানে অঙ্কটার ক্ষেত্রে কিন্তু আমরা কোন রকম উল্টো পাল্টা লজিকই লাগাতে হয়নি, জাস্ট সমকোণী ত্রিভুজ, তাই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দুরকম ভাবে ক্ষেত্রফল বার করা যায়, লাগিয়ে দিয়েছি, আর পিথাগোরাসের উপপাদ্য ওই চ্যাপ্টারের ওই প্রমাণটা লাগিয়ে দিয়েছি,
হয়ে গেল, শেষ। ঠিক আছে, এরপর আমরা দেখবো ওই যেটা আছে কি তোমাদের অনুপাত সমানুপাতে ওই 8-এর 1-এরটা তো বইতে আছে বললাম, 8-এর 2-এরটা তোমরা নিজেরাই করতে পারবে। এ বি সি ক্রমিক সমানুপাতই বলে দিয়েছে, তো কি করবে? এ বি সি ক্রমিক সমানুপাতই মানে এ বাই বি সমান বি বাই সি, এটা ধরে নেবে কি কে, তাহলে এ সমান কি পেয়ে গেলে বি কে, আর বি সমান কি পেয়ে গেলে সি কে, সেখান থেকে এখান থেকে সি কে বসিয়ে তা সি কে স্কোয়ার হয়ে যাবে, এ এর মান সি কে স্কোয়ার আর বি এর মান হচ্ছে সি কে, তাহলে এটা একবার বাম পক্ষে বসাবে, একবার এই ডান পক্ষে বসাবে, 1/b মাইনাস এ আছে, তাহলে 1/b মাইনাস এ বি এর জায়গায় সি কে, এ এর জায়গায় সি কে স্কোয়ার, প্লাস 1/b মাইনাস সি আছে, বি এর জায়গায় সি কে, আর সি এর জায়গায় শুধু সি বসবে, ওগুলো সব লসাগু লসাগু করে আসবে 1/b, মানে 1/c কে আসবে অ্যান্সার। বাঁ দিকেরটা সব সমান হয়ে যাবে, কারণ বাঁ দিকেরটা 1/b আছে, ওখানে জাস্ট 1/c কে হয়ে যাবে, তাহলে বাম পক্ষ ডান পক্ষ সমান প্রমাণ করে দিলেই তোমাদের কাজ হয়ে যাবে ক্রমিক সমানুপাতি অঙ্ক দিয়ে। তোমাদেরকে এবার আমরা করাবো হচ্ছে যেটা হচ্ছে তোমাদের করণীটা দেখি, আর তার আগের অঙ্ক, তার এবার করণীটা তো বলবো, তার আগে দেখো 6-এর অঙ্কগুলো একটু দেখি। 6-এর 2-এর অঙ্কটা তোমাদের টেক্সট বইতে আছে, 6-এর 2-এর অঙ্কটা তোমাদের টেক্সট বইতে আছে, বলে দিচ্ছি কোথায় আছে। 6-এর 2-এর অঙ্কটা হচ্ছে তোমাদের কোষে দেখি 1.2 এর 4-এর 12, ওই যে অনেকগুলো অঙ্ক আছে না দ্বিঘাত সমীকরণে, অনেকগুলো সলভ করতে দেয়, সেগুলোর মধ্যে 4-এর 12টা কিন্তু তোমাদের বইতেই আছে, বইতেই ওটা আছে। আমরা দেখবো 6-এর 1, 6-এর 1-একটা দেখবো, আর দেখবো হচ্ছে আমরা ওই দ্বিঘাত করণীর যে অঙ্কটা আছে, যে অঙ্ক দুটো আছে সে অঙ্ক দুটো মোটামুটি ইজি অঙ্ক, মানে সেরকম কোনো কঠিন ব্যাপার নেই, কারণ দ্বিঘাত করণী যে 2 নম্বর অঙ্কটা দিয়ে একদম খুবই জল, 1 নম্বর অঙ্কটা কিন্তু একটুখানি তোমাদের বুঝে শুনে করতে হতে পারে, বাট 2 নম্বর অঙ্কটা মোটামুটি জলই, কোনো ব্যাপার না। চলো আমরা করে দেখি। 7-এর 1-এর অঙ্কটা দেখি কি আছে, রুট এ প্লাস রুট বি রুট এ মাইনাস রুট বি হলে দেখাতে বলেছে যেটা আছে। তো আমরা এটাকে এভাবে লিখতে পারি যে রুট এ প্লাস রুট বি ইকুয়াল টু কে রুট এ মাইনাস রুট বি, যেখানে কে সমান ধ্রুবক এবং কে নট ইকুয়াল টু 0, ভেদ ধ্রুবক, আমি এখানে ভেদ ধ্রুবক হবে ধরে নিতে পারো, কোনো ব্যাপার না। এবার যদি আমরা গুণ করি এটাকে কি হবে, রুট এ প্লাস রুট বি সমান কে রুট এ মাইনাস কে রুট বি, রুটে এই কেটাকে এদিকে নিয়ে চলে এসো, কে রুটে, এটাকে ওদিকে নিয়ে চলে যাও কে রুট বি মাইনাস রুট বি, আচ্ছা এখান থেকে রুটে কমন নিয়ে নিলে পড়ে থাকে 1 মাইনাস কে, এখান থেকে মাইনাস কে কমন নিয়ে নিলে পড়ে এই ধরতে কি মাইনাস রুট বি কমন নিয়ে নিলে পড়ে থাকে কে প্লাস 1, তাহলে রুটে বাই রুট বি হয়ে গেল মাইনাস কে প্লাস 1 বাই 1 মাইনাস কে। ঠিক আছে, এটা আমাদের হাতে চলে এসেছে, দুদিকে যদি আমরা বর্গ করি কি হবে, এ বাই বি হয়ে যাবে কে প্লাস 1 এর স্কোয়ার বাই 1 মাইনাস কে এর স্কোয়ার, তো এটা পুরোটাই কনস্ট্যান্ট, এটাকে আমরা ধরে নিলাম এম, ধরি পুরোটা তো কনস্ট্যান্ট, কে কনস্ট্যান্ট, এটা পুরো কনস্ট্যান্ট, এ বাই বি ইকুয়াল টু এম আমরা ধরে নিয়েছি, তাহলে সেখান থেকে আমরা কি পাচ্ছি, এ ইকুয়াল টু এম বি, বিটাকে গুণ করে দিলাম, আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে এ প্লাস বি ভ্যারিসেস রুট ওভার অফ এ বি, তাই তো নাকি? তাহলে আমরা যদি এ প্লাস বি বাই রুট এ বি কে যদি দেখাতে পারি ধ্রুবক, তাহলেই হয়ে যাবে। তাহলে আমরা এটাকে ধ্রুবক দেখানোর চেষ্টা করি, এ এর মান কি এম বি বসিয়ে দিলাম, এম বি প্লাস বি তো বি নিচে রুট এর মানে কি এম বি, বি তো বি বসে গেল, এম বি থেকে বি কমন চলে গেলে পড়ে থাকে এম প্লাস 1, তলায় এখানে যদি গুণ হয় হয়ে যাবে বি স্কোয়ার এম, বর্গমূল হলে কি হয়ে যাবে বি এম প্লাস 1 বাই বি রুট এম, তাই বি স্কোয়ারটা তো বর্গমূল হতে পারে কিন্তু এম এর তো হবে না, বি বি কেটে গেল কারণ বি নট ইকুয়াল টু 0, এম প্লাস 1 বাই রুট এম এটা তো পুরো কনস্ট্যান্ট, এটাকে ধরে নাও পি, তাহলে আমাদের কি চলে এলো এ প্লাস বি রুট ওভার বাই রুট ওভার এ বি ইকুয়াল টু পি, এটাও ধরে নি, ধরি, তাহলে a প্লাস বি ইজ ইকুয়াল টু পি ইন্টু রুট এ বি, আর সমান চিহ্ন দিয়ে ধ্রুবক আছে তুলে দাও, a প্লাস বি ভ্যারিজ অ্যাজ রুট এ বি।
ঘুরিয়ে নাক দেখানো আর কিছুই না, বারবার বারবার কনস্ট্যান্ট হলো ওরকম ফর্মে নিয়ে চলে যাও, হয়ে গেল। এবার পরেরটা দেখবো হচ্ছে কিভাবে করতে হয়। পরের অঙ্কটা দেখো কি আছে, x ইকুয়াল টু √3 প্লাস √2, y এর মান দিয়ে দিয়েছে 1/x, মান বার করতে বলেছে কি জানো, x প্লাস 1/x এর হোল স্কোয়ার না কিউব, স্কোয়ার প্লাস y 1 মাইনাস y 1/y মাইনাস y এর হোল স্কোয়ার। আচ্ছা y এর মান তো 1/x, আবার x এর মান কি √3 প্লাস √2, করণীয় রসন কি করে করতে হয়, উপরে √3 মাইনাস √2 দিয়ে গুণ হবে, নিচেও √3 মাইনাস √2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে নিচেরটা 1 হয়ে যাবে, উপরেরটা পড়ে থাকবে √3 মাইনাস √2, এটা y এর মান চলে এলো আমাদের। তাহলে x এর মান চলে এসেছে, y এর মান আমাদের হাতে আছে, কোনো ব্যাপার নয়। তাও আমাদের মনে হয় না y এর মানটা লাগবে, কারণ দেখো কি দেখাচ্ছি, x এর মান কি √3 প্লাস √2, আচ্ছা 1/x সেটা মানেই y, সেটা মানেই বেরিয়েছে √3 মাইনাস √2, বসিয়ে দিই, তার স্কোয়ার প্লাস 1/y, আচ্ছা y যদি 1/x হয়, x মানে 1/y না, তাহলে x এর মানটাই 1/y এর মান, x এর মানটাই 1/y এর মান, √3 প্লাস √2 মাইনাস y এর মান তোমরা পেয়েছি √3 মাইনাস √2, ব্যাস। এইটা এই মাইনাসটা কেন প্লাস হলো, কারণ এখানে মাইনাস চিহ্ন ছিল, মাইনাস চিহ্নের জন্য যখন এটা বসবে এটা আগেরটা মাইনাস হয়ে যাবে, পরেরটা মাইনাস হবে, প্লাস হয়ে যাবে, কাটছে কিছু, হ্যাঁ কাটবে না, মানে স্কোয়ার আছে একটা, এটা কত 2√3 তার স্কোয়ার প্লাস এটা কত 2√2 তার স্কোয়ার, এটা কত 4 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 2, 4 3 12, 4 2 8, 20 উত্তর, 12 আর 8 20, ইজি অ্যান্সার। ঠিক আছে, এর এর আগে এর পরে একটা অঙ্ক আছে, সেটা হচ্ছে ওই মানে এর আগের আর কি, শেষ থেকে শুরু করছি। 6 এর 2 বললাম বইতে আছে, ওটা ওটা তোমরা বইতে পেয়ে যাবে, বলে দিয়েছি। কোষে দেখি 1.2 এর 4 এর 12, বীজগণিতের বলে দিচ্ছি যে ওই 6 এর 1 যেটা আছে, 6 এর 1 এর হচ্ছে এই 6 এর 2 এরটা হচ্ছে কোষে দেখি 1.2 এর 4 এর 12, সেম অঙ্ক আছে ওইটাই। এবার এক একটা 6 এর 1 একটা 6 এর 1 একটা এখানেই হয়ে যাবে, কোনো চিন্তা নেই, আমি এরকম দাগ দিয়ে দিচ্ছি। তো আমাদের 6 এর 1 একটা এখানেই হয়ে যাবে। বলেছে যে এর গতিবেগ বি এর গতিবেগের থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি, তাহলে আমরা ধরে নিই বি এর গতিবেগ কত, বি এর গতিবেগ ধরে নিলাম, নিজের ইচ্ছা মতো ধরে নাও x মিটার পার সেকেন্ড, তাহলে এর গতিবেগ কি হবে x প্লাস 1 মিটার পার সেকেন্ড, হয়ে গেল। বার করতে বলেছে কি 180 মিটার দৌড়তে গিয়ে এ বি এর থেকে 2 সেকেন্ড আগে পৌঁছে যায়, অবশ্যই এর গতিবেগ বেশি, বেশি গতিবেগ মানে তাড়াতাড়ি পৌঁছে যাবে, বি এর গতিবেগ কম তার মানে বি একটু দেরি করে পৌঁছবে, যার স্পিড কম সে পরে পৌঁছবে, তার মানে সে বেশি সময় নিচ্ছে, বি এর নেওয়া সময়টা বেশি হবে, এর নেওয়া সময়টা কম হবে, তাহলে বি কত সময় নিচ্ছে কি করে বার করবো, বি এর নেওয়া, আমি এরকম ভাষা লিখছি, তোমরা যা লিখবে কোনো ব্যাপার না, নিজের মতো করে লিখতে পারো। বি এর এখানে লিখতে পারো যে 180 মিটার যেতে বি এর সময় লাগে, এইটা একদম সব থেকে ভালো ভাষা, যে 180 মিটার যেতে বি এর সময় লাগবে কত, প্রথম হচ্ছে বি এক্স হচ্ছে তার গতিবেগ, 180 মিটার সে যাচ্ছে, সময় কি করে বার করতে হয়, দূরত্ব বাই গতিবেগ এক্স এত সেকেন্ড, আর 180 মিটার যেতে এর সময় লাগবে 180 বাই এক্স মাইনাস 1 সেকেন্ড। এবার বি যেহেতু দেরি করে যাচ্ছে তাই বি এর নেওয়া সময়টা বেশি, এর নেওয়া সময়টা কম, তার মানে এটা বেশি এটা কম, পার্থক্য দিয়ে দিয়েছে কত 2 সেকেন্ড, কিছুই না, প্রশ্নানুসারে 180 বাই এক্স মাইনাস 180 বাই এক্স মাইনাস 1 ইকুয়াল টু 2। এবার লসাগু করতে হবে, x ইন্টু এক্স মাইনাস 1, এটা হবে 180x মাইনাস 180, আর এটা হবে 180x ইকুয়াল টু 2, ওপরে 180x 180x কেটে গেল, পড়ে আছে মাইনাস 180, গুণ করলে হচ্ছে 2 ইন্টু এক্স মাইনাস 1,
সমাধান করব 2x স্কোয়ার মাইনাস 2x প্লাস 180 ইকুয়াল টু 0। 2 দিয়ে পুরোটা উড়ে যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 90 ইকুয়াল টু 0। 9 10 হয় 90, মিডিল টার্ম ফ্যাক্টর লাগিয়ে দেবো, এক্স স্কোয়ার মাইনাস এক্স যেটা আছে সেটা হয়ে যাবে কি, এরপর থেকে এখানে সলভ করেছি, তাহলে এক্স স্কোয়ারটা হয়ে যাবে কি 10 মাইনাস 9x প্লাস 90 ইকুয়াল টু 0। এটা দেবে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 9x প্লাস 90 ইকুয়াল টু 0। এটা দেবে এক্স কমন চলে গেলে এক্স মাইনাস 10 প্লাস 9 কমন চলে গেলে কি করলাম, কিছু গন্ডগোল করেছি মনে হয়, চিহ্নের গন্ডগোল করেছি, আই থিঙ্ক বহুত জোর চিহ্নের গন্ডগোল করেছি। এখানে কি প্লাস ছিল না মাইনাস ছিল, 2x x প্লাস 1 ছিল, ইয়েস, হ্যাঁ এইখানে গন্ডগোলটা আমি করেছি, ওই জন্যই বারবার গন্ডগোলটা হচ্ছে, আমি বুঝতে পারিনি। হ্যাঁ 90টা মাইনাসে আছে তাই তো, হ্যাঁ 90টা মাইনাসে আছে, 2x টা প্লাসে আছে, ইয়েস, এখানে আমি চিহ্নটা গন্ডগোল করেছি, দেখেছো একটা ছোট ভুল কোথায় গিয়ে ভুলটা হয়ে দাঁড়াতে পারে, প্লাস আমারই ভুল হয়ে গেল এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, প্লাস আর এটা হবে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে এটা হবে প্লাস, মাইনাস 9 কমন নেব, পড়ে থাকবে x প্লাস 10 ইকুয়াল টু 0। সেটা দেবে কি x প্লাস 10 x মাইনাস 9 ইকুয়াল টু 0। দুটোর গুণফল 0 মানে 9, এটা 0 9 আরেকটা 0, এটা x ইজ ইকুয়াল টু মাইনাস 10, এটা দেবে x ইজ ইকুয়াল টু 9। গতিবেগ x ধরেছিলাম আমরা কি, b এর গতিবেগ, গতিবেগ কখনো ঋণাত্মক হতে পারে না, তাই এটা ইম্পসিবল, এটা হবে তাহলে 9 মিটার প্রতি সেকেন্ড, হয়ে গেল উত্তর। ব্যাস আমাদের বীজগণিতের পুরো পাঠটা এখানে মিটে গেছে। এরপর আমরা আসছি হচ্ছে পাটিগণিতে। পাটিগণিতের জন্য তোমাদের যে অঙ্কগুলো আছে, মানে তোমাদের যে 5-এর অঙ্কগুলো আছে, তার মধ্যে প্রথম অঙ্কটাই কিন্তু ওই কোষে দেখি মধ্যে 16টা, তুমি যদি ওই সরল সুদের চ্যাপ্টারে যে কোষে দেখি আছে সেখানে যাও, সেখানকার ওই 16 অঙ্কের মতো, খালি নাম্বারগুলো পাল্টে দিয়েছে, ভ্যালুগুলো পাল্টে দিয়েছে, কোনো ব্যাপার নয়, তোমরা করতে পারবে। মোট কত সুদ পেয়েছে সেটা ধরে যে অঙ্কটা যেভাবে করানো হয়েছে, তোমরা যেভাবে করেছো সেভাবে করতে পারবে, ইজিলি ওই অঙ্কটা করা যায়, একদম পুরো সেম ওই লজিক কাজে লাগবে, ঠিক আছে। আর তিনি কোথায় কত টাকা রেখেছেন ওখান থেকে বার করতে হয়, ওইখানেও তাই চেয়েছিল, বার করতে পারবে, কোনো ব্যাপার নয়। তোমাদেরকে তাও আমি বলে দিচ্ছি কোন অঙ্কটা, সরল সুদ চ্যাপ্টারে যদি তোমরা চলে যাও, সরল সুদ চ্যাপ্টারের মধ্যে তোমাদের অঙ্কটা হচ্ছে যে এই যে 16 অঙ্কটা আছে, আসলাম চাচা কর্মক্ষেত্র থেকে অবসর নেওয়ার পর 1 লাখ টাকা পেলেন, ওই টাকার কিছুটা ব্যাংকে কিছুটা পোস্ট অফিসে রেখেছেন, প্রতি বছর সুদ বাবদ উনি 5,400 টাকা পান, ব্যাংক আর পোস্ট অফিস সরল সুদের হার 5 আর 6%। কোথায় কত টাকা রেখেছিলেন, এখানে 5 আর 6% না দিয়ে 6 আর 7.2% দেওয়া আছে, আর 5,400 টাকা সুদের জায়গায় দেওয়া 33,600 টাকা। টোটাল টাকাটা 1 লাখ টাকা ছিল, সেখানে টোটাল টাকাটা এখানে 5 লাখ টাকা আছে, ব্যাস, বাকি একই নিয়মে অঙ্কটা হবে। এরপর আমন 25,000 টাকা 3 বছরের জন্য এমন ভাবে ধার করলো যে প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের বছরে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হারে 4%, 5% ও 6% হার, 3 বছরের শেষে সুদের হার কত হবে। এটাও আছে তোমাদের পাতা 106, যদি তোমরা খোলো, পাতা 106 যদি তোমরা খোলো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পাতা 106 এইরকম টাইপের জায়গা অঙ্কটা আছে, এরকম দেখবে, পাতা 106 প্রয়োগ 9, সেম, খালি এখানে 25,000 টাকা রোকেয়া বিবি, এখানে 30,000 টাকা রোকেয়া বিবি রেখেছে, ওখানে তোমাদের কোশ্চেন এসছে 25,000 টাকা আমন রেখেছে, বাকি পার্সেন্টেজে 4 5 6 আছে, আর 3 বছর পর কত জানতে চেয়েছে। এটার একটা ফর্মুলা এখানে ওই অঙ্কের পরেই ফর্মুলা দেওয়া আছে, একদমই বড় প্রসেসে করবে না তোমরা, আমি আশা করছি তোমরা ছোট প্রসেসটাই শিখেছো। p ইন্টু 1 প্লাস r1 বাই 100, 1 প্লাস r2 বাই 100, 1 প্লাস r3 বাই 100, যেখানে r1 r2 r3 হচ্ছে 4 5 6, p হচ্ছে 25,000 দেওয়া আছে, ব্যাস ডিরেক্ট চলে আসবে তোমাদের উত্তর, সব বৃদ্ধি মূল শুদ্ধ চলে আসবে, 3 বছর যে সুদে আসলে চেয়েছে তাই সব বৃদ্ধি মূল চলে আসবে, ব্যাস কোনো ম্যাটার নয়। আচ্ছা, এরপর আমরা দেখবো যে 4-এর গুলো, 4-এর 12টা অঙ্ক থাকে, 4-এর 12টা অঙ্কের মধ্যে তোমাদেরকে করতে হয় যে কোনো 10টা, তো 4-এর 12টা অঙ্কের মধ্যে যে কোনো 10টা আমরা করবো, চলো দেখা যাক। এরপর আমরা ঝপাঝপ করবো 4-এর অঙ্কগুলো। 4-এর অঙ্কের যে প্রথম অঙ্কটা আছে, যেটা তোমরা যদি দেখো, সেটা হচ্ছে কি, যে তোমাদেরকে দিয়ে দিই যে 500 টাকার বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরের সুদ 105 টাকা হয় নির্ণয় করো। ভালো করে মনে রাখবে, বলেছে কত বছরের সুদ, কিন্তু আমরা চক্রবৃদ্ধি হারের ফর্মুলা কি জানি, 1 প্লাস r বাই 100 হোল টু দি পাওয়ার n করলে আমাদের যেটা আসে
সেটা সবৃদ্ধি মূল। কিন্তু আমাদেরকে তো কোনো ব্যাপার নয় সবৃদ্ধি মূল কি, সবৃদ্ধি মূল আর কিছুই না, আমরা এটাকে লিখতেই পারি পি প্লাস আই, ব্যাস। সবৃদ্ধি মূল তো আর কিছুই না, পি প্লাস আই। আমাদের পি এর মানও দেওয়া আছে, আই এর মানও দেওয়া আছে। তাহলে পি কত এখানে আমাদের কোশ্চেনে, পি হচ্ছে 500। এক তো এক, আরো দেওয়া আছে 10%, এনটা দেওয়া নেই, বার করতে বলেছে। পি এর মান আবার দেওয়া আছে 500, আর এটা কত দেওয়া আছে 105। সবাই এখানেই ভুলটা করে, এই এই চক্রবৃদ্ধি সুদের উত্তর কিন্তু সবৃদ্ধি মূল হয় সবসময়। সরল সুদের ক্ষেত্রে উত্তর আসে শুধু সুদ, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসে হচ্ছে সবৃদ্ধি মূল। তো এখানে কোশ্চেনে 105 সুদ দিয়ে দিয়েছে, তো সবাই এখানে 105 লিখে দেয়, আর লিখতে চায় না। বাট এভাবে হবে 500 প্লাস 105। তাহলে 500, এটা কত হলো, 10 10 কেটে গেল, 11/10 হোল টু দি পাওয়ার n, এটা দেবে আমাকে 605। 11/10 হোল টু দি পাওয়ার n, 605 বাই 500, কাটাকুটি করলে হচ্ছে 121, এটা হচ্ছে 100। তাহলে 121/100, দেখেই বুঝতে পারছি এটা হচ্ছে 11/10 স্কোয়ার। দুটো একই হয়ে গেল, বেস বেস সমান, মানে নিধান নিধান সমান, ঘাত তার মানে সমান হতে হবে, n ইকুয়াল টু 2 হয়ে গেল। 2 বছর উত্তর, তার মানে 2 বছর। চলো এবার 4-এর 2-এরটা দেখা যাক কি আছে। 4-এর 2 আছে যে একটি অংশীদারি কারবারে ইলা রহিমা বেলার মূলধনের অনুপাত 3:8:5। আমি আবারও তোমাদেরকে বলে রাখছি, যারা ক্লাস 10-এ এই যখন দেখবে এটা, তখন নিশ্চয়ই তাদের হয়ে গেছে অংশীদারি কারবার। যদি যারা এখন দেখবে, যাদের এই ভিডিওটা কিন্তু এখন এই মুহূর্তে 10-এর জন্য নয়, যারা মাধ্যমিক দিয়েছে তাদের জন্য, এবং যারা বছরের শেষ পৌঁছে যাওয়ার পর্যায়ে, তখন কিন্তু এই অঙ্কগুলো, বা তোমরা ধরো সাজেশন হিসেবে দেখতে চাইছো মাধ্যমিক আগের বারের পেপারটার অ্যানালিসিস কেউ করে রেখেছে কিনা, আমার স্টাডি টাইম চ্যানেলে তোমরা পাবে। কি আছে, কি ইলা রহিমার বেলা, এই তিনজনের যে মূলধনের অনুপাত, সেটাই কিন্তু এদের লাভের অনুপাত। মূলধনের অনুপাতই হচ্ছে লাভের অনুপাত, ভালো করে মনে করে রাখো, মূলধনের অনুপাতই কিন্তু লাভের অনুপাত। গট ইট? আচ্ছা, তার মানে এটা মূলধন অনুপাত, তো এটাই লাভের অনুপাত। বলে দিয়েছে কি, যে ইলার লাভ বেলার চেয়ে 600 টাকা কম। তাহলে এটা যদি ওদের লাভের অনুপাত, এটা যদি ওদের মূলধনের অনুপাত হয়, তাহলে লাভের অনুপাতে যদি এইটাই হয়, আমি কি বললাম, মূলধন আর লাভের অনুপাত সেম, যে যত টাকা দিয়েছে সে তত টাকাই লাভ পাবে। তাহলে ইলা এটা, আর রহিমা এটা, নাকি তারপর এটা রহিমা, আর এটা হচ্ছে বেলা। তো ই র আর বে লিখে রাখলাম তোমাদের বোঝার সুবিধার জন্য। তাহলে আমরা বলতেই পারি ইলা পাবে 3x টাকা, রহিমা পাবে 8x টাকা, আর বেলা পাবে 5x টাকা। বলেছে বেলা লাভের চেয়ে ইলার লাভ 600 টাকা কম, তার মানে বেলার লাভ যদি 5x হয় আর ইলার লাভ হচ্ছে 3x, তাদের পার্থক্য হচ্ছে কি 600 টাকা। তাহলে সেখান থেকে আমরা কি পেলাম, 2x ইজ ইকুয়াল টু 600। সেখান থেকে আমরা পেলাম x এর মান 600/2, তার মানে 300। x এর মান পেলাম আমরা 300 টাকা, তার মানে x এর মান 300 পেয়েছি। রহিম ইলা বেলা কত পেয়েছে জানা দরকার নেই, আমি x এর মান 300 পেয়েছি, 300 টাকা পেয়েছি। এবার বলেছে কি, ব্যবসায় মোট লাভ কত হয়েছিল। আরে বাবা, 3x যদি হয় ইলার লাভ, রহিমার লাভ 8x, বেলার লাভ 5x, তাহলে আমরা লিখতে পারি মোট লাভ সমান 3x প্লাস 8x প্লাস 5x। কত, 5 3 8 আর 8 16x টাকা। ঠিক, এবার x এর মান কত, 300, বসিয়ে দাও 300, কত টাকা, 300 হলো 48, 4800 টাকা চলে এসছে। ঠিক আছে, খালি আমাদের এখানে ভাষাটা লিখতে হবে। ধরি ইলার লাভের মানে ইলা পেয়েছে 3x টাকা, বেলা রহিমা পেয়েছে 8x টাকা, আর বেলা পেয়েছে 5x টাকা, যেখানে x হচ্ছে আনুপাতিক ধ্রুবক। আনুপাতিক ধ্রুবক ধরলে পুরো অঙ্কটা হয়ে যায়। এখানে ওই আলাদাভাবে ভাবার দরকার নেই, কারণ মূলধনের অনুপাতই লাভের অনুপাত হয়। যে যত টাকা দেয় সে তত টাকাই চায় ব্যবসার শেষে। এটাই হচ্ছে অংশীদারি কারবারের বৈশিষ্ট্য, যদি না কোনো আগে থেকে শর্ত থাকে। আচ্ছা, এরপর অঙ্কটা দিদি যে এরকম টাইপের একটা কোশ্চেন, মানে এই সংখ্যারই অঙ্কটা আছে কিন্তু 22x প্লাস 105 আছে মনে হয়, তাই তো? হ্যাঁ, ইকুয়াল টু 0, এরকম টাইপেরই আছে, বাট এইটা জানতে চাইনি, এখানে এটা জানতে চেয়েছে 1/α প্লাস 1/β। তাহলে যখনই দুটো রুট, আমরা জানি দুটো বীজ যখন আলফা হয় আর বিটা হয়, তাহলে আলফা প্লাস বিটা হয় মাইনাস b/a। এখানে মাইনাস b/a মানে মাইনাস অফ -22/1, দিস ইজ 22, আর দুটোর গুণফল হয় c/a মানে 105/1, মানে 105। গট ইট? আচ্ছা, এবার এখান থেকে আমরা কি পাচ্ছি, তলাটা লসাগু করো, আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। আলফা প্লাস বিটার মান কত, 22, আর আলফা বিটার মান কত,
105 হয়ে গেল, এটাই আমাদের উত্তর। কাটাকুটি তো যায় না মনে হয়, 2 দিয়েও যায় না, 11 দিয়েও যায় না, কিছু দিয়েই যায় না, এটাই উত্তর আমাদের। শেষ, অঙ্ক শেষ। এবার বলেছে কি, চারের 4, এটা তোমাদের বইয়েরই কিছু একটা অঙ্ক মতো দেখতে, কিন্তু খুবই ইজিলি করা যেতে পারে এসব টাইপের অঙ্ক। 3x মাইনাস 2y ইস টু দিক আছে তো, ইস টু 3x প্লাস 2y আছে মনে হয়, কত আছে 4:5, 4:5 এইটা আছে। আমাদেরকে কি বার করতে দিয়েছে, তারপরে ওই x প্লাস y, x মাইনাস y, কিছুই না, এটাকে ভাগের আকারে লিখে দাও। হ্যাঁ, ভাগের কি লিখছি, লিখে দাও 3x প্লাস 2y ইকুয়াল টু 4/5, কোনাকুনি গুণ করে দাও এখানে। হ্যাঁ, কোনাকুনি গুণ করো, 5 3 কত, 15x, 10y, 12x, 8y। আচ্ছা, 15x মাইনাস 12x 10y প্লাস 8y। 15 থেকে 12 বাদ দিলে কত, 3x। 10 থেকে 8 বাদ দিলে কত, এই 10 থেকে 8 যোগ করলে, সরি বাদ দিলাম কেন, 18y। তাহলে x বাই y ইকুয়াল টু 18/3। তাহলে এখানে কাটাকুটি করলে কত হয়, 6/1। এবার আমাদেরকে বার করতে বলেছে কি, x প্লাস y ইস টু x মাইনাস y। চলো ভাগের বিচ্ছেদ নিয়ম করো, এধর ভাগের বিচ্ছেদ নিয়ম, যোগ ভাগ, কি সব বলছি, যোগ ভাগ। তাহলে x প্লাস y বাই x মাইনাস y, 6 প্লাস 1 বাই 6 মাইনাস 1, 6 এর 1 7, 6 থেকে 1 বাদ দিলে 5। তার মানে x প্লাস y ইস টু x মাইনাস y ইকুয়াল টু 7:5। হয়ে গেল উত্তর। চারের অঙ্কগুলো দেখেছো কি, মানে কি ইজি। এবার বলবে যে আপনার জন্য তো সব ইজি, কিন্তু যখন তোমরা এটা দেখবে না অ্যানালিসিসটা বছরের, মানে পরের বছরের ওই জানুয়ারি মাস বা ডিসেম্বর জানুয়ারি মাসে, এগুলো তোমাদের কাছে ইজি মনে হবে। আচ্ছা, 4-এর 5-এর অঙ্কটা দেখো কি বলেছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্ত আছে একটা, তো 4-এর 5 আমরা করে দেখি। একটা ও কেন্দ্রীয় বৃত্ত আছে, তো সবার আগে বৃত্তটা তৈরি করি। বলেছে বি ও সি ব্যাস, তাহলে বি ও সি ব্যাস, এ বি সি ডি হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ বলে দিয়েছে। বলে দিয়েছে যে এ ডি সি 100, এ ডি সি হচ্ছে 110। বলেছে এ সি বি এর মান কত, মানে এটা জানতে চেয়েছে। কোনো ব্যাপার না, বৃত্তস্থ চতুর্ভুজ, তার মানে 110, এটা হলে এর উল্টো দিকেরটা 180 থেকে 110 বাদ দাও। তাহলে অ্যাঙ্গেল এ বি সি ইজ ইকুয়াল টু 180 মাইনাস 110 গিভস আস 170, এই শুধু 70, এটা 70। আচ্ছা, আমি যদি এটাকে এরকম ভাবে টেনেছি, তারপরে এটা অর্ধবৃত্তস্থ কোণ তৈরি হয়েছে না। এবার অর্ধবৃত্তস্থ কোণ কি, সমকোণ হয়, তার মানে অ্যাঙ্গেল বিএসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এটা 90 ডিগ্রি, এটা 70 ডিগ্রি, তাহলে এটা কি হবে, এসিবি। তাহলে এসিবি কি হবে, যে কোনো ত্রিভুজ 180 ডিগ্রি হয়, 90 প্লাস 70, 9 আর সাথে কত হয়, 9 আর 18, 2 16, 160, 20 ডিগ্রি। চলে এলো উত্তর, 20 ডিগ্রি অ্যান্সার, অ্যাঙ্গেল এসিবি হচ্ছে 20 ডিগ্রি। ব্যাস। এর পরেরটা দেখো কি বলেছে, 4-এর 6, 4-এর 6 কি বলেছে, 4-এর 6 বলেছে যে এবিসিডি ট্রাপিজিয়াম আছে যার বিসি প্যারালাল এডি। তাহলে এবিসিডি এর ট্রাপিজিয়াম আছে, বিসি প্যারালাল এডি, এরকম ব্যাপারটা হয়েছে। প্রশ্ন হচ্ছে যে যদি এও বাই ওসি সমান ডিও বাই ওবি হাফ হয়, তাহলে বিসি এর দৈর্ঘ্য কত, বিসিটা দৈর্ঘ্য জানতে চেয়েছি, এই যেটা উপরে আছে সেটা দৈর্ঘ্য জানতে চেয়েছি। তো কোনো ব্যাপার না, চলো আমরা দেখি আগে। এখানে এ, এই যদি আমরা এখানে উপরে জুড়ি না, তো ভুল জোড়া হয়ে গেল। এটাকে যদি আমরা এরকম ভাবে পুরো এবার ঠিকঠাক হয়েছে। তাহলে এখানে একটা ও কেন্দ্র তৈরি হয়েছে। আচ্ছা, ও কোণটা, এই ও কোণের উল্টো দিকে যে এরকম যে দাগটা তৈরি হয়েছে না, এখান থেকে আমরা বলতে পারি অ্যাঙ্গেল এওডি সমান অ্যাঙ্গেল বিওসি। বিপ্রতীপ কোণ না, ক্রস তৈরি হয়েছে, এবং এই দুটো প্যারালাল, কিন্তু এই দুটো কিন্তু প্যারালাল। এই দুটো প্যারালাল মানে কি, এই দুটো যদি প্যারালাল হয় তাহলে এই কোণ কিন্তু সমান। আবার সেম ভাবে এরকম প্যারালাল যেহেতু হচ্ছে, তাই এই যে এই কোণটা, এই যে এই দিকে যে যদি এরকমটা কোণ তৈরি হয়, তাহলে এই কোণটা যোগফল 180। আমরা জানি না যে যদি আমরা এখানে পাশে, ধরো এখানে একটা ছোট করে দেখাচ্ছি আমি, যে দুটো প্যারালাল আছে তার যদি এরকম দাগ থাকে, তাহলে এই কোণটা সমান হয়। তার মানে কি এই কোণটা পূরক কোণ হয়ে যাবে, দুটো কোণের যোগফল কিন্তু ইয়ে হয়ে যাবে,
তোমার 180 ডিগ্রি হয়ে যাবে, কিন্তু সম্পূরক হয়ে যাবে একে অপরে। এই জিনিস আমাদের জেনে রাখার কথা। তো আমাদের এইরকম এওডি সমান বিওসি আছে, এবং এবং একটা জিনিস আমরা বলতে পারি কি, এও বাই ও সি সমান ডিও বাই ও বি। এটা আমাদের কোশ্চেনই বলা আছে, এও, এই যে এও ও সি ডিও ও বি সমান, মানে সমানুপাতে আছে। তাহলে দুটো ত্রিভুজের বাহুগুলো সমানুপাতে আছে, অ্যাঙ্গেল সমান, তাহলে সেখান থেকে আমরা কি বলতে পারি, ত্রিভুজ এ ও সি সদৃশ ত্রিভুজ বিওডি, এই এ ও সি না এ ও ডি সমান বিওডি। ঠিকই তো করুন, এ ও ডি বি ও সি। কি বলছি, আবার বলছি, কোন ত্রিভুজ সদৃশ কখন হয়, যখন তার কোণেরা সমান, বাহুরা সমানুপাতিক। কোশ্চেনই দেওয়া আছে, কোণেরা সমান দেখতেই পাচ্ছি, কারণ দুটো প্যারালাল, ক্রস করলেই বিপ্রতীপ কোণ তৈরি হয়ে যায় ভেতরে, এই যে ক্রস কাটা চিহ্ন এদিক ওদিক। তাহলে যখন এটা সমান মানে সদৃশ কোণই হয়ে যাবে, তাহলে দুটো ত্রিভুজের যে বাহুগুলো, করেসপন্ডিং বাহুগুলো যে সবই অনুপাতে থাকবে। ডিও বাই ওবি ইকুয়াল টু বিসি বাই এডি। ঠিক বললাম? দেখ, উল্টো করলাম, ত্রিভুজের নামটা ভুল করে দিয়েছি। এডি বাই বিসি, আর এটারও মান কত তোমাদেরকে দেওয়া আছে, হাফ না? কোশ্চেন দেখো লেখা আছে যে এইটা সমান হাফ, তাহলে আমরা বলতে পারি এডি বাই বিসি ইকুয়াল টু হাফ। আচ্ছা, কোশ্চেন আরেকটা মান বলে দিয়েছে, এডি সমান 4, তাহলে এডির মান 4 বসাও, তলায় বিসি ইকুয়াল টু হাফ, 4 দিয়ে কোনাকুনি গুণ হয়ে যাবে, বিসি ইকুয়াল টু 4 দুগুণে 8 সেমি, 4 দুগুণে 8 সেন্টিমিটার উত্তর, বিসির মান হচ্ছে 8 সেন্টিমিটার। ঠিক আছে, 4-এর অনেকগুলো করলাম, 6টা করলাম, এরপর হচ্ছে 4-এর এখনো কটা আছে, আরো 6টা আছে, দেখি কিভাবে করতে হয়। 4-এর পরের অঙ্কটা কি আছে দেখো, 4-এর পরের অঙ্কটা আছে 4-এর 7। 4-এর 7 কি বলেছে, ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল এবিসি সমান 90 ডিগ্রি। এঁকে ফেললাম, এবি সমান 6 সেমি, বিসি সমান 8 সেমি। বলছে এর পরিব্যাসার্ধে দৈর্ঘ্য কত। তো আমরা যখন কোনো সমকোণী ত্রিভুজের পরিব্যাসার্ধ আঁকি, সবসময় আমরা জানি তার কেন্দ্র হয় অতিভুজের মধ্যবিন্দু। পরিব্যাসার্ধের কেন্দ্র হচ্ছে অতিভুজের মধ্যবিন্দু। তাহলে অতিভুজের যদি আমরা দৈর্ঘ্যটা পেয়ে যাই, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে তার অর্ধেক করলেই পেয়ে যাব কতটা দৈর্ঘ্য হচ্ছে। বলেছি কি পরিব্যাসার্ধ, তাহলে যদি আমরা পেয়ে যাই অতিভুজ, তারপরে অর্ধেক, সেটাই হবে বৃত্তটার ব্যাসার্ধ। কারণ বৃত্তটা এভাবে তৈরি হয়, এরম এরম পুরো এরম ভাবে ঘুরে এরম ভাবে তৈরি হয়, মাঝখানটায় পুরো বৃত্তের মাঝে থাকে ওই অতিভুজের মধ্যবিন্দু। অতিভুজ কি করে পাবো, পিথাগোরাসের উপপাদ্য কাজে লাগাবো, এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার এর বর্গ করলেই আমরা পাবো এসি। তাহলে এসি সমান কত হচ্ছে, রুট ওভার অফ এবি স্কোয়ার কত, এখানে এবি স্কোয়ার, চলো 8 6 প্লাস 8 এর স্কোয়ার, ইজি 36 64 100 দেয়, 64 আর 6 70 আর 30 100, 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার যদি হয় অতিভুজ, তাহলে ব্যাসার্ধ কত, 5 সেন্টিমিটার, অর্ধেক 5 সেন্টিমিটার হয়ে গেল। 4-এর 8 কি আছে, আর cos থিটা, এটা খুব, আর cos থিটা 2√3, আর sin থিটা 2 মনে হয় 2, থিটা আর কে দাঁড়াতে হবে, বর্গ করি, আর স্কোয়ার cos স্কোয়ার থিটা 4 ইন্টু 3, আর স্কোয়ার cos স্কোয়ার থিটা 4 3 12, আর স্কোয়ার sin স্কোয়ার থিটা 4 করলাম যোগ, আর স্কোয়ার cos স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 12 প্লাস 4, আর স্কোয়ার কমন নিয়ে নিলাম, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়াল টু 16, এটা 1 দেয়, আর স্কোয়ার ইকুয়াল টু 16, লাল পেনটা ঝুলে গেল, আর ইকুয়াল টু 4 চলে এলো। এবার আমাদেরকে বলেছে আর এর মান বার করতে, থিটারও মান বার করতে। তো আর এর যে মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও।
আমি আর এর মানটা এই সমীকরণে যদি বসে তাহলে আর সাইন থিটা সমান 2, আর এর মান 4 সাইন থিটা সমান 2, সাইন থিটা সমান 2/4 কেটে কুটে 1/2, হাফ কত কিসে আসে সাইন 30 এ আসে, তাহলে থিটা ইকুয়াল টু হাফ। কি করলাম, থিটা ইকুয়াল টু 30 ডিগ্রি, হাফ কেন করলাম? ঠিক আছে, হয়ে গেল, 4 এর মানও চলে এসছে। আচ্ছা, মানে আর এর মান 4, থিটার মান 30। এবার আমাদের পরের অঙ্ক হচ্ছে কি 4 এর 9। কি আছে 4 এর 9 আছে যে sin a প্লাস b1 cos a মাইনাস b1 cot 2 এর মান কত? তাহলে sin a প্লাস b1, 1 মানে কি sin 90, তাহলে a প্লাস b আমরা কি পেয়ে গেলাম 90, 1 নম্বর সমীকরণ। এবার বলেছে কি cos a মাইনাস b, তাহলে cos a মাইনাস b ইকুয়াল টু কত হয়েছে a মাইনাস b সমান 1, এটাও 1 বলেছে। তাহলে 1 মানে কি cos 0 তে আসে, তাহলে a মাইনাস b সমান 0 ডিগ্রি, 2 নম্বর সমীকরণ। দুটো সমীকরণকে যদি আমরা যোগ করি b b কেটে যাবে, 2a সমান 90 ডিগ্রি বার করতে দিয়েছে cot 2a, তার মানে cot 90 ডিগ্রি 0 দেয়। cot 2 এর মান জানতে চেয়েছে তো, cot 2 এর মান 0, বাস হয়ে গেল, কাজ শেষ। এবার আমাদেরকে হবে 4 এর 10 এরটা দেখি। এবার 4 এর 10, 4 এর 10 এটা বোঝা যাচ্ছে, করে দিলাম আলাদা। 4 এর 10, 4 এর 10 কি বলেছে, একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পায়? তাহলে আমরা প্রথমে বললাম গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ, তাহলে আর ছিল ধরে নাও 2r করলাম, 2r করলাম, তাহলে আর যদি হয় তাহলে তার বক্রতা, তার গোলকের বক্রতলের ক্ষেত্রফল কি হবে? গোলকের বক্রতলের ক্ষেত্রফল 4 পাই r স্কয়ার হয়, 4 পাই r স্কয়ার, ঠিক। আর এটার ক্ষেত্রে কি হবে 4 পাই 2 পাই r স্কয়ার। যখন r ছিল, r কে বলেছে কি দ্বিগুণ করা হলো, r ছিল হয়েছে 2 পাই r 4 পাই r স্কয়ার, 2r ছিল হবে 4 পাই 2r এর স্কয়ার, আমি পাই কেন বললাম, তাহলে এটা কি দেবে 4 পাই 2r স্কয়ার, তাই 4r স্কয়ার, তা 4 4 16 পাই r স্কয়ার। বুঝতে পারা গেছে কি করলাম? নিশ্চয়ই বুঝতে পারা গেছে। আমাদের নরমাল ফর্মুলা কি থাকে, 4 পাই r স্কয়ার হচ্ছে পুরো বক্রতল, অর্ধগোলক বলেছে না গোলক, গোলকের কি 4 পাই r স্কয়ার, আর আয়তন কি 4/3 পাই r কি, তাহলে 4 পাই r স্কয়ার, আর এটাকে 4 পাই 2r এর স্কয়ার, তা 2r টাকে স্কয়ার করলে 2 গুণে 4, 4r স্কয়ার, 4 4 16 পাই r স্কয়ার। বৃদ্ধি কি করে বার করতে হয়, 16 পাই r স্কয়ার মাইনাস কত থেকে বেড়েছে 4 পাই r স্কয়ার, কত ছিল 4 পাই r স্কয়ার ইনটু 100। এটাই হচ্ছে নিয়ম, এটাই নিয়ম, তোমরা ভালো করে জানো। 16 থেকে 4 বাদ দিলে কত হয় 12 পাই r স্কয়ার বাই 4 পাই r স্কয়ার ইনটু 100, নেট কাট বাই পাই r স্কয়ার, পাই r স্কয়ার 4 দিয়ে কাটলে 4 3 12, 3 1 কে 300%, তার মানে শতকরা বৃদ্ধি কত হয়েছে 300% বেড়ে যাবে, ব্যাস হয়ে গেল। আচ্ছা, এরপর হচ্ছে কি 4 এর 11টা দেখি, 4 এর 11টা কি আছে, 4 এর 11, 4 এর 11 বলেছে কি একটি ঘনকের প্রতিটি তলের কর্ণের দৈর্ঘ্য 6√2। ঘনকের প্রতিটা তল কিরকম দেখতে হয়, আমি যদি একটা ঘনক এখানে এঁকে দেখাই তাহলে একটা ঘনক কিরকম দেখতে হয়, বর্গাকার। আমি এখানে একটা আয়ত ঘনক হয়ে গেল, আর একটু ছোট হবে, লুডো ছক্কা আর কি, এটা লুডো ছক্কা মনে করে দেখ, তার প্রত্যেকটা তল বর্গাকার, বর্গাকার তলের কর্ণের দৈর্ঘ্য 6√2। তাহলে আমি বর্গাকার বাহুর দৈর্ঘ্যটা ধরে নিই a, তাহলে বাহু ধরে নিলাম a, a কত a সেমি, তাহলে কর্ণ কত হবে a√2 সেমি। প্রশ্নানুসারে কি a√2 সমান 6√2, √2 কেটে গেলে এর মান কত 6 সেন্টিমিটার। তাহলে ঘনকের একটা সাইডের দৈর্ঘ্য আমি পেয়ে গেলাম 6, একটা 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 সাইডে একটা বড় কাঠ দেখতে, তার বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 6, তো সেটাই ঘনকের ধারের দৈর্ঘ্য। কতবার করতে বলেছে, সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, সমগ্র তলের ক্ষেত্রফল সমান 6 ইনটু 6 স্কয়ার, 6 স্কয়ার, বাহু দৈর্ঘ্য 6, তাহলে 6 স্কয়ার এটা 6 মানে 6 কিউব, তার মানে 216 বর্গ সেমি। এককটা মাস্ট, ঠিক আছে, একক
মাস্ট। এবার 4-এর যে 12টা আছে সেটা দেখিয়ে দিচ্ছি, একেবারেই দেখিয়ে দিচ্ছি। এটা দেখে নাও, মুছেই দেখায়, এটা দেখে নাও, তারপর একেবারে ওটা দিয়ে একেবারে এমসি ওই শূন্যস্থান পুরো এমসিকিউ ঢুকে পড়বো। 4-এর 12টা বলেছে একটি পরিসংখ্যা বিভাজনের গড় 7, এক্স বার 7, সামেশন এফআই এক্সআই 140, এফআই এক্সআই 140, সামেশন এফআই এর মান কত বলেছে? আমরা জানি এক্স বার সমান সামেশন এফআই এক্সআই বাই সামেশন এফআই। এক্স বারের মান 7, এফআই এক্সআই এর মান 140, সামেশন এফআই এর আমরা মান জানি না, বার করব। সামেশন এফআই সমান 140 বাই 7, কাটাকুটি করে 20, 7 দুগুণে 14 দিয়ে 20 চলে যায়, ব্যাস চলে এলো। এরপর আমরা চলে যাব হচ্ছে সত্য মিথ্যায়। সত্য মিথ্যা 3-এর 1, সত্য মিথ্যায় আমরা চলে যাচ্ছি। সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা এসে গেছে সত্য মিথ্যা। প্রথমেই বলেছে অংশীদারি কারবারের 3 জন সদস্যের মূলধনের অনুপাত A:B:C এবং নিয়োজিত সময়ের অনুপাত X:Y:Z হলে তাদের লাভের অনুপাত কি হবে? তো আমরা ভালো করেই জানি যে A B C যদি 3 জনের মূলধনের অনুপাত হয় এবং তারা যদি XYZ সময় ধরে রাখে, তাহলে কিছু অংশীদারি কারবারে ছিল, দেখবে এ 3 মাস রেখেছে, ও 2 মাস রেখেছে, ও 1 মাস রেখেছে, তাহলে সেক্ষেত্রে আমরা টাকার সঙ্গে যত মাস রেখেছে সেটাকে গুণ করে দিতাম, তারপর তাদের অনুপাত বার করতাম। তাহলে এখানে কি A B C যদি তাদের 3 জনের মূলধনের অনুপাত হয়, তাহলে নিয়োজিত সময়ের অনুপাত তো X:Y:Z, তার মানে সে X সময় রেখেছে, সে Y সময় রেখেছে, সে Z সময় রেখেছে। তো তাদের ক্ষেত্রে ওটা হয়ে যাবে কি, ওই সময় আর টাকার গুণফল, লাভের অনুপাতটাই তো তাদের হয়ে যাবে। মূলধনের সঙ্গে সময় গুণ করলে তো লাভটা আমরা পেতাম, লাভের অনুপাতটা হতো। তাহলে X:by:C/Z ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তার মানে প্রথমটা হয়ে গেল ট্রু। তারপর একটা দেখো, বলেছে A varies as B varies as 1/C and C varies as D হলে A varies as 1/D হবে। তো A varies as B আগে আমাদের হাতে আছে, ধরো তো A varies as B, আমরা এটাকে লিখতে পারি A varies as K1B, আর কি আছে B varies as 1/C, তাহলে B varies as 1/C আছে, সেটাকে আমরা লিখতে পারি B equal to K2 into 1/C। আচ্ছা B মানে তো K2 into 1/C, তাহলে আমরা এখানে বলতে পারি না K1 K2 by C, জাস্ট K2 by C তে চলে এলো B এর জায়গায়। আচ্ছা C varies as D, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি C equal to K3D, এখানে আমরা এটা বসাতে পারি K1 K2 C এর জায়গায় K3D, এটা আমাদের A এর মান এলো। আমরা কি এটা কিভাবে লিখতে পারি A equal to K1 K2 by K3 into 1/D, আমরা বলতে পারি, এটা ইজিলি বলতে পারি, ঠিক আছে। তাহলে এইটা পুরোটা একটা কনস্ট্যান্ট হয়ে গেল, নাম দিয়ে দিলাম K into 1/D, সমান চিহ্ন আর K কে একেবারে উড়িয়ে দেওয়া যায়, varies as 1/D। তার মানে এটাও হয়ে গেল আমাদের ট্রু, এটাও হয়ে গেল আমাদের ট্রু। কি করলাম দেখলে, B এর মান K2 বার করলাম, K2 by C সেটা বসিয়ে দিলাম, আবার C এর মান K3D বেরোলো, সেটাও বসিয়ে দিলাম, চলে এলো, তো ট্রু হয়ে গেল। 3-এর 2 কি আছে, 3-এর 2 হয়ে গেল 3। বলেছে কোন বৃত্তের দুটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হলে তারা অবশ্যই সমান্তরাল হবে না। আমি একটা এরকম বৃত্ত আঁকতেই পারি, ধরো এরকম একটা বৃত্ত আমি তৈরি করেছি, এই থেকে সমদূরবর্তী একটা জ্যা এরকম আছে, এই থেকে সমদূরবর্তী একটা জ্যা এরকম আছে, এটা কি কোন এই দূরত্ব আর এই যে এই দূরত্বটা আর এই দূরত্বটা সেম, তাহলে কি এরা একে অপরকে ছেদ করলো না, এমন কি করে যেত, সমান দূরবর্তী সব ছেদ করে গেছে, তাহলে এটা হবে ফলস। 3-এর 4 কি আছে, একটি ঘড়ির কাঁটা 2 ঘন্টায় π/6 রেডিয়ান কোণ আবর্তন করে। আচ্ছা ঘড়ির কাঁটা কিভাবে ঘোরে সেটা যদি একটু এখানে দেখাই, 2 ঘন্টা হচ্ছে, তার মানে ধরো আমরা জানি এখানে 12, এখানে 6, এখানে 3, এখানে 9, এখানে 1 2 4 5 7 8 11 10 আর 11, তাহলে মোট কটা গ্যাপ থাকে আমাদের ঘড়িতে,
1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা বড় বড় গ্যাপ থাকে, এরও মাঝখানে মাঝখানে ছোট ছোট থাকে, আমি বলছি 12টা ঘর থাকে। তো পুরোটা কি 180 ডিগ্রি, তাহলে এক একটা এই যে 12টা থেকে একটা যাওয়ার জন্য যতটা কোণ ঘুরতে হয়, এই এক একটা 12টা থেকে একটা যেতে গেলে একটা একটা কাঁটা এতটা গেল, এটা মানে কতটা গেল 180 ডিগ্রি বাই 12, তাহলে হয় 12 একে 12 6 5 12 60, তার মানে এই এক একটা এইটুকুনি মানে এই অ্যাঙ্গেলটা ভালো করে দেখো, এইখান থেকে এই যে এই অ্যাঙ্গেলটা হচ্ছে 15 ডিগ্রি, 15 ডিগ্রি, মানে যখন একটা বাজে তখন এরকম ভাবে বাজবে, তখন মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটার মধ্যে পার্থক্য থাকে 15 ডিগ্রির পার্থক্য, মিনিটের কাঁটাটা সোজা থাকে আর ঘন্টার কাঁটাটা 15 ডিগ্রি হেলে থাকে। এবার বলেছে 2 ঘন্টা হয়েছে, ভাবো 12টা বেজেছে, তাহলে 12টা বেজে থাকলে কি হবে, ধরো এটা হচ্ছে ঘন্টার কাঁটা, যে মিনিটের কাঁটা, তাহলে এরকম থাকবে যখন পুরো একদম এরকম 12টা বেজেছে। এবার যখন মিনিটের কাঁটা ঘুরতে শুরু করলো এই 1 ঘন্টা পর, তখন কি হবে দেখবে ঘন্টার কাঁটাটা একটুখানি সরে একে চলে গেছে। আবার যখন ঘুরতে শুরু করবে দ্বিতীয় ঘন্টার জন্য, তখন যখন আবার মিনিটের কাঁটা ঘুরে 12টায় আসবে, তখন কিন্তু সেকেন্ড এই যে ঘন্টার কাঁটাটা দুটোই চলে গেছে, 2 ঘন্টা বলেছে দুটোই চলে গেছে, তার মানে কাঁটাটা কতটাই সরেছে, 12টা ছিল তখন ছোট কাঁটাটা এরকম অবস্থায় ছিল, বড় কাঁটাটা এক পাক ঘুরলো ছোট কাঁটাটা একটাই চলে গেল, বড় কাঁটাটা একবার আরো এক পাক ঘুরলো ছোট কাঁটাটা দুটোই চলে গেল, মানে দুবার 15 গেছে, তাহলে টোটাল 30 ডিগ্রি গেছে। আর 30 ডিগ্রিকে যদি আমরা রেডিয়ানে নিয়ে চলে আসি 180 দিয়ে কাটাকুটি করে কেটে কুটে 3 দিয়ে কাটবে 6 পাই বাই 6ই হয়, তার মানে দিস ইজ অলসো ট্রু। ঠিক আছে, আচ্ছা এবার 3-এর 5 কি আছে, বলছে যে একই ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট গোলক এবং নিরেট অর্ধগোলকের সমগ্র তলের অনুপাত বার করতে চেয়েছে, সমগ্র তলের অনুপাত, তাহলে আমাদেরকে কি বলেছে, একটা একই ব্যাসার্ধ যদি নিরেট গোলক, নিরেট গোলকের সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে 4πr², ঠিক, আর হচ্ছে নিরেট গোলক অর্ধগোলকের সমগ্র তলের অনুপাত, নিরেট অর্ধগোলকের সমগ্র তলের হচ্ছে 3πr², সমগ্র তল বলেছে, অনুপাত করলে কি হয় 4:3, দিয়ে দিয়েছে কি 2:1, ভুল, ফলস। চলো বুঝতে পারলে কি হলো, এটা তো পুরোটা, এটা অর্ধেকটা, কেন 3π, বাইরেটা বক্রতলটা হচ্ছে 2π আর নিচে একটা প্লেন থাকে নিরেট, তাই তাই ওটা জন্য একটা πr², 3πr², যারা ফর্মুলা জানো বুঝতেই পেরে গেছো। একটি শ্রেণীতে n সংখ্যক সংখ্যার গড় x বার, মানে n খানা সংখ্যাকে যদি আমরা যোগ করি তার গড় করি দেবে আমাকে x বার, তাহলে এটা বলতে পারি আমরা 1 + 2 প্লাস এরকম করতে করতে n তম সংখ্যা বাই যততম সংখ্যা বাই n হচ্ছে x বার। তাহলে আমরা বলতে পারি কি এটা যে 1 + 2 + ডট 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 n তম সংখ্যা অবধি যোগফলটা হবে n ইন্টু x বার। ঠিক আছে, এইটাকেই আমি কিভাবে ভাঙছি দেখো, 1 + 2 + ডট 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 n - 1 তম সংখ্যা যোগ n তম সংখ্যা n x বার। 1 + 2 + 3 করে আমি ধরো 50টা সংখ্যা যোগ করছি, তাহলে এটা হবে 50তম সংখ্যা, আর নিচে 50 গড় করছি মানে কি নিচে 50 দিয়ে ভাগ করছি, 50টাই গড়ের সাথে গুণ হয়ে গেল। এবার আমি করলাম কি, ধরো 50তম সংখ্যাটাকে এভাবে লিখলাম 1 + 2 + 3 + m করতে করতে নিশ্চয়ই 50 এর আগে 49তম আছে, 49তম সংখ্যা প্লাস 50তম সংখ্যা লিখতেই পারি এভাবে। এবার বলে দিয়েছে দেখো যে প্রথম n - 1 সংখ্যক সংখ্যার সমষ্টি k, তার মানে ওই n তম সংখ্যাটা বাদ দিয়ে যে বাকি সংখ্যাগুলো আছে, মানে n - 1 তম তার ঠিক আগের তম সংখ্যা অবধি সবকটা যোগফল বলে দিয়েছে বড় হাতের k, তাই আমি ওখানে ওটাই লিখে দিলাম n তম সংখ্যা সমান n x বার, ডান দিকে যা আছে তাই। তাহলে n তম সংখ্যা কি হবে, n তম সংখ্যা হয়ে গেল n x বার মাইনাস k, এর ওদিকে চলে গেল। বাট প্রশ্নে কি দিয়েছে, সংখ্যাটি হবে n - 1 x বার প্লাস k, তার মানে এটা ফলস হয়ে গেল, ফলস। বেরোনোর কথা এইটা, বেরোচ্ছে ওই সব, হওয়ার কথাই নয়। ঠিক আছে, চলো এবার আমাদের সত্যবিদ্যা শেষ হয়ে গেল, এবার শূন্যস্থান পূরণ। এটা আমি মুখে বলছি, আশা করি দরকার লাগবে না তোমাদের ওগুলো বোঝার। বলেছে পি এর কোন মানের জন্য সমীকরণটা দ্বিঘাত সমীকরণ হবে না, দ্বিঘাত সমীকরণ হবে না মানেই
এক্স স্কোয়ারের সহগটাকে 0 করে দিতে হবে। এক্স স্কোয়ারের সহগ কি আছে? p মাইনাস 3। তাহলে p মাইনাস 3 কে করে দাও 0। p মাইনাস 3 হয়ে যায় যদি 0, p হয়ে যাবে 3। তাহলে p এর মান হয়ে গেল 3। আসল বা মূলধন কোন নির্দিষ্ট সময়ে চক্রবৃদ্ধি সুদের সমষ্টিকে বলা হয় সবৃদ্ধি মূল। আসল আর মূলধনের সঙ্গে যদি চক্রবৃদ্ধি সুদটাকে যোগ করা হয় সেটা হয়ে যায় সবৃদ্ধি মূল। আচ্ছা, দুটি সদৃশ ত্রিভুজের অনুরূপ বাহুগুলো কি হয়? সমানুপাতি, নট সদৃশ, সমানুপাতি। আবারও বলছি, কোণেরা হয় সমান, বাহুরা হয় সমানুপাতি। সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ। কস থিটার মান কত? 2/4। সাইন থিটা মাইনাস 30 ডিগ্রি সমান হাফ। হাফ মানে সাইন 30 ডিগ্রি। তার মানে থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। 30 ওদিকে চলে গেল। বলেছে কস থিটার মান কত, তাই তো? কস থিটার মান বার করতে দিয়েছে। তাহলে কস থিটা মানে কস 60, which gives us also half. সাইন 30 মানে কস 60, সাইন 60 মানে কস 30 আমরা জানি। তাহলে কস 60 এর মান কত হয়ে যাবে? কস থিটার মান হাফ। আচ্ছা, এবার বলেছে কি, লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি, ভূমির ব্যাসার্ধ আর, উচ্চতা এইচ। তাহলে লম্ববৃত্তাকার শঙ্কুর তোমাদেরকে দেওয়া আছে কি? ভূমির ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, উচ্চতা দিয়ে দিয়েছে এইচ। তাহলে আমরা বলতেই পারি ভি মানে আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইচ ইজ ইকুয়াল টু জানতে চেয়েছে, মানে এইচ বাদে বাকিগুলো অন্যদিকে পাঠিয়ে দাও না। 3 দিয়ে ভিটা গুণ হয়ে যাবে 3b, আর পাই আর স্কোয়ারটা নিচে নেমে যাবে। ব্যাস 3b বাই পাই আর স্কোয়ার এইচ এর মান। তার মানে এই অংশটুকু বসে যাবে, ভাঙা যায়। আচ্ছা, এরপর বলেছে কি, ঊর্ধ্ব ক্রমানুসারে সাজানো আছে 8, 9, 12, 17, x+2, x+4, 30, 34, 39। মধ্যমা কটা সংখ্যা আছে? 9টা। তাহলে তার মিডিল টার্ম কি? ফিফথ টার্ম হবে তার মিডিল টার্ম। বাঁ দিকে থাকবে 4টে, ডান দিকে থাকবে 4টে। আমরা জানি কি, যদি যতগুলো সংখ্যা থাকে x মানে যতগুলো সংখ্যা থাকে প্লাস 1/2 তম হচ্ছে তার মধ্যমা। যদি সেই সংখ্যাটা অড হয় বা বিজোড় হয়, তাহলে 9 বিজোড়, তার মানে 9 + 1 10/2 পঞ্চম সংখ্যাটা হবে তার মধ্যমা। সেটার মান দিয়ে দিয়েছে 24। আর আমরা যদি কোশ্চেনে ভালো করে খেয়াল করে দেখি, পঞ্চম সংখ্যাটা আমাদের কি আছে? x+2। তার মানে x+2 সমান আমাদের 24 দিয়ে দিয়েছে। x ইজ ইকুয়াল টু হয়ে যাবে 24 - 2, দিস গিভস আস 22। x এর মান 22 হয়ে গেল। আচ্ছা, এরপর আমরা চলে যাবো এমসিকিউ তে। এমসিকিউ একদম প্রথম থেকে আমরা এমসিকিউ দেখা শুরু করছি যে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার যদি বার্ষিক 10% হয়, তাহলে আমরা দ্বিতীয় বছরে কোনো মূলধনের সরল সুদ চক্রবৃদ্ধি সুদের হারের অনুপাত কত হবে সেটা বার করে দেখবো। সবই দেখবো একেবারে। আমরা এই আমাদের 2 এর গুলো একেবারে করে ফেললাম, 2 এ 4, 3, 2 একেবারে শেষ হয়ে গেছে। এবার আমরা লাস্ট এমসিকিউ করে শেষ থেকে শুরুর অঙ্ক করে আমরা শেষ করব। এমসিকিউ কি আছে? সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের হার বার্ষিক 10%। তৃতীয় বছরে কোন মূলধনের সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের হার কি হবে? সরল সুদ, চক্রবৃদ্ধি সুদ। আবারও বলছি, সরল সুদের ক্ষেত্রে আই আমরা ডিরেক্ট পাই সুদটা, বাট চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমাদের চলে আসে কি? আসল প্লাস সুদ একসঙ্গে বেরোয়। আমাদেরকে তাই আসলটাকে ওখানে বাদ দিতে হবে। দ্বিতীয় বছরের কোন মূলধনের সরল সুদের ও চক্রবৃদ্ধি সুদের অনুপাত কি হবে? আচ্ছা, 2 নম্বর বছর তাই তো। তাহলে সরল সুদ কি হবে? x ইন্টু, ধরে নিলাম আসল হচ্ছে x, সবার আগে ধরে নিচ্ছি আসল সমান x। তাহলে সরল সুদটা বার করি। তাহলে সরল সুদ কি হচ্ছে? x ইন্টু 2 ইন্টু 10, 2 বছর 10% হারে সুদ, তলায় 100। এটা সরল সুদ বেরোবে, কাটাকুটি করলাম, x/5 টাকা। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ তার মানে আমরা x এর সঙ্গে 1 প্লাস যে 10/100 হোল টু দি পাওয়ার 2, এটা থেকে আমাদেরকে x কে বাদ দিতে হবে, কারণ এটা আমাদেরকে সুদাসলটা দেয় বা সবৃদ্ধি মূলটা দেয়। ও ভুল বলেছিলাম তোমাদের, ওই যে সবৃদ্ধি মূল যে একদম ভুল করেছি ওই জায়গাটা। ওই যে এইমাত্র আমার মনে পড়েছে, ওই যে যেখানটা ওই শূন্যস্থান পূরণ ছিল না, যে চক্রবৃদ্ধি, ওটাকে কি বলে একসঙ্গে? ওটাকে সমূল চক্রবৃদ্ধি বলা হয়। আমি ওটাকে সবৃদ্ধি মূল বলে দিয়েছি। ওটাকে বলা হয় সমূল চক্রবৃদ্ধি। জানি না ওটাকে, মনে হয় ওটাকে সমূল চক্রবৃদ্ধি সবৃদ্ধি মূল কি এক, কি জানি, বাট সমূল চক্রবৃদ্ধিও কিন্তু অনেকে বলে, ওটা শুনেছি।
তো এটাকে আমরা কি করব, সলভ করছি, এখানে এখানে করলাম 11/10 স্কোয়ার মাইনাস এক্স, এটা আমাকে দেবে 121x/100 মাইনাস এক্স, লসাগু টসাগু করে বাদ দাদ দিয়ে হবে 21x/100। এটার অনুপাত আমাকে বার করতে বলেছে, তাহলে x/5 21x/100, তাহলে x x প্রথমে উড়ে গেল, আর 5 দিয়ে 100 কেটে যাবে, তাহলে 1 এদিকে পড়ে রইল, কি এদিকে পড়ে রইল পুরোটাই, এখানে x x কেটে গেল 1, আর তলায় 5 দিয়ে 20 কেটে গেল, এটা পড়ে আছে কি 21/20। কি হলো দেখেছো, আমি বললাম x দিয়ে কাটলাম, পড়ে আছে পাশে পড়ে আছে 1, আর 5 দিয়ে নিচে 5 দিয়ে 100 কেটে দিলাম 20, তো অনুপাতে 20 কে দাঁড়াতে হবে, তাই আমি 20 দিয়ে দুদিক থেকে গুণ করে দেবো, পূর্বপদ উত্তরপদ দুটোকে গুণ করে দেবো, এটা দেবে 20, এটা দেবে 21, তার মানে অপশন সি, তাই তো, অপশন সি, না 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 না, অপশন এ, অপশন এ 20:21 হচ্ছে রাইট অ্যান্সার। তো এবার 1 এর 1 হয়ে গেল, এবার আমরা করবো 1 এর 2, কি আছে বলছে ax² abcx bc ইকুয়াল টু 0, আগে লিখে নি ax² abcx প্লাস bc ইকুয়াল টু 0, বলে দিয়েছে সমীকরণের একটি বীজ অপর বীজের অনন্যক হলে তাহলে কি হবে, তো দুটো, একটা বীজ আলফা, তাহলে অন্য বীজ কি হবে 1/α, দুটোর গুণফল আমরা কি জানি, দুটো বীজের গুণফল সব সময় শেষে ধ্রুবক বাই প্রথমটা সহ bc/a। আচ্ছা একে অপরের অনন্যক না, কেটে যাবে না, তাহলে 1 ইকুয়াল টু bc/a, কোনাকুনি গুণ করে দিলাম, a ইকুয়াল টু bc, কোন অপশনে আছে, অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা 1 এর 3, এখানে ওটা শেষ হয়ে গেছে। 1 এর 3 কি আছে বলেছে, 5 সেমি 7 সেমি ড্যাশ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে অন্তস্থভাবে স্পর্শ করলে তাদের কেন্দ্রতে দূরত্ব কত হবে। ভালো করে কোশ্চেনটা পড়ে দেখবে, বলেছে 5 সেমি ও 7 সেমি ব্যাস, তার মানে যেটার ব্যাস 5, ব্যাসার্ধ কত 2.5, মানে 2.5, আর যেটার সাথে সেটা 3.5, তার মানে আমরা যদি বৃত্তটা আঁকি তাহলে একটা এরকম বাইরে আছে আর একটা ভেতরে, বাবা এ তো পুরো ডিম হয়ে গেল, বৃত্ত কম, হ্যাঁ এবার কিছুটা ধাতস্থ হয়েছে। তাহলে ধরো এই হচ্ছে ভেতরের বৃত্তটা, তার ব্যাস 5, ব্যাসার্ধ কত তাহলে 2.5, আর বাইরের যে বৃত্তটা আছে তার কেন্দ্র ধরো এই জায়গাটা বরাবর আছে, সেটা বলে দিয়েছে কি তার ব্যাস 7, তাহলে এটা কি হবে, এই বাইরের বৃত্তটার ব্যাসার্ধ কত হবে 3.5, তাহলে আমরা যদি এখান থেকে এটাকে টানি তাহলে এইটুকুটা কত হবে 3.5, তো আমাদেরকে বার করতে বলেছে দূরত্বটা কি, 3.5 থেকে 2.5 বাদ দিয়ে দাও, 3.5 মাইনাস 2.5 কত হচ্ছে 1 সেন্টিমিটার, ব্যাস, অপশন কি, অপশন এ কারেক্ট অ্যান্সার, ব্যাস হয়ে গেল, শেষ। এবার কি 1 এর 3 হয়ে গেল, এবার আমরা দেখবো 1 এর 4 কি আছে, বলে ট্যান থিটার কট থিটার সর্বনিম্ন মান, ট্যান থিটার সর্বনিম্ন মান তোমরা জেনে রাখবে 1 হয় ট্যান 45, তাই তো নাকি, না ভুল বললাম, ট্যান থিটার কট থিটার সর্বনিম্ন মান, না না, ট্যান থিটার মান আর কট থিটার সর্বনিম্ন মান একটা হয় 1/√3, একটা হয় 1/√3 হচ্ছে 1/1.732, আর যেটা ট্যান 30 তে দেয়, কারণ ট্যান 0 হচ্ছে 0, সরি ট্যান 0 হচ্ছে 0, ওই সময় কট 0 হচ্ছে অসীম, কট 0 অসীম, তাহলে হবে না। থিটার মান যদি আমি ধরি 30, দেখো ভালো করে, যদি আমি ধরি ট্যান 0, কটও আমরা ধরে নিলাম 0, তাহলে ট্যান 0 হচ্ছে 0, বাট কট 0 অসংজ্ঞাত, কিন্তু অসংজ্ঞাত মানে কি অসীমতা, প্রচুর বেশি, বাদ দাও। তারপর আমরা করলাম ট্যান 30 কট 30, ট্যান 30 কত দেয় আমাদেরকে, ট্যান 30 দেয় 1/√3, আর কট 30 দেয় আমাদেরকে √3, যোগ করলে কত হচ্ছে 1 প্লাস 3/√3, 4/√3, না অনেকটা এইটা বেরোচ্ছে। এবার 30 পর 45 আছে, 45 আর কট 45, এটা আমাদেরকে দেয় 1। এবার যদি আমি 60 ধরি, ট্যান 60 প্লাস কট 60, এটা আমাদেরকে দেয় কত √3 প্লাস 1/√3, সিমিলারলি ওটার মতোই দেবে আমাকে 4/√3, যেটা √3 হচ্ছে 1.732,
তো 1.732 কে 4 দিয়ে ভাগ করলে অনেকটাই পাওয়া যাবে, মানে 4/1.732 অনেকটা বড় উত্তর, মানে একের থেকে অনেকটা বড় উত্তর। এটা একের থেকে বড়, এটাও একের থেকে বড়। এরপর যদি আমি 90 ধরি, মানে tan 90 প্লাস cot 90, যেখানে tan 90 অসীম, cot 90 0, তার মানে এটা অনেকটা বেশি। এটা অসীম মানে বুঝতে পারছো, ইনফিনিটি। অসংখ্যা তো আমাদের বইতে লেখা থাকে, বাট এটা ইনফিনিটি দেয়। তাহলে এইটা তো হচ্ছেই না, এই দুটো কেস, এই কেসটা আর দুটো, মানে দুটো 0 0 কেসটা হচ্ছে না। এই কেসটা যে দুটো আমরা পাচ্ছি সেটা একের থেকে অনেকটা বড়। তার মানে সর্বনিম্ন মান আমরা পাচ্ছি কিন্তু, সর্বনিম্ন আমরা মান পাচ্ছি কিন্তু 2। তুই বলে কি করে? tan 45 1, cot 45 1, একে একে যোগ করলে হয় 2। এই যে 4/√3, 4/√3টা 2 এর সমান নয়, 2 এর থেকে বড়। যদি তুমি এটা খেয়াল করে দেখবে, √3 হচ্ছে 1.732, √3 এর মান 1.732 হয়। তো 1.732 আমি ধরে নিলাম ওটা 1.5, তো সেটা দিয়ে যদি আমি 4 কে ভাগ করি, কখনোই ওটা 2 এর, মানে 2 দেবে না, 2 এর থেকে বেশি দেবে। আমি যদি আমাদের ক্যালকুলেটরে, সাইন্টিফিক ক্যালকুলেটর আমাদের যেটা তোমরা 11 12 উঠলে ইউজ করবে, সেটাতে যদি আমি করে দেখি 4 ডিভাইডেড বাই যদি আমরা √3 করি না, আমাদের আছে 2.30। জানি না দেখতে পাচ্ছ কিনা, আমি ক্যামেরার সামনে নিয়ে দেখার চেষ্টা করছি। এই আসে হচ্ছে 2.30940, এরকম একটা আসে, দেখো দেখতে পাবে নিশ্চয়ই। ঠিক আছে, তো কিন্তু 2 এখানে সব থেকে ছোট মান, এগুলো 2 এর থেকে বড় হয়। তাহলে আমাদের সব থেকে সর্বনিম্ন মান হচ্ছে 2, দ্যাট ইজ অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1 এর 5 কি আছে? 1 এর 5 আছে সমান ভূমি বিশিষ্ট একটি নিরেট অর্ধগোলক, আচ্ছা, আর একটি নিরেট চোঙ এর উচ্চতা সমান। তো একটা অর্ধগোলক যদি আমরা করি, তো দিস হচ্ছে একটা অর্ধগোলক। আর এটা যদি আমরা চোঙ করি, চোঙ বলেছে কি? হ্যাঁ, চোঙ। এরকম দেখতে, ঠিক করলাম না? তাদের বলে দিয়েছে উচ্চতা হচ্ছে সেম, মানে ব্যাসার্ধ আর হলে এটারও ব্যাসার্ধ আর। আবার দেখো, কোন অর্ধবৃত্তের ব্যাসার্ধ যদি আর, তার মানে এটাও তো আর, একই তো অর্ধবৃত্ত, তার মানে এইটাও আর, উচ্চতাটাও সেম বলে দিয়েছে, মানে দিস ইজ আর, তো দিস ইজ অলসো আর। এটার ক্ষেত্রে বলেছে তাদের আয়তন অনুপাত বলেছে, তো ঘনফল মানে আয়তন, ঘনফল এটার কত হয় আমরা জানি, 2/3 পাই আর কিউব। এটার ক্ষেত্রে কোনো চাপ নেই। এটার ক্ষেত্রে ঘনফল কি হয়? পাই আর স্কোয়ার এইচ, এইচটা তো একই, এর সাথে সমান, তাহলে এটাও আর, তাহলে এটা কত দিল? পাই আর কিউব। তাহলে এই দুটোর অনুপাত যদি আমরা করি, 2/3 পাই আর কিউব ইজ টু পাই আর কিউব, পাই আর কিউব কেটে যাবে, 2/3:1, তার মানে 3 দিয়ে গুণ করে দিলাম, 2:3। কোন অপশন হবে? অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আর লাস্ট অঙ্ক আমাদের 1 এর 6 কি আছে? বলছে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার গড় এ। তো প্রথম 10টা স্বাভাবিক সংখ্যা কি? 1 2 এরকম করতে করতে 10, তাদের গড় বলে দিয়েছে কত? এ। তো প্রথম 10টা স্বাভাবিক সংখ্যার গড় মানে কি? 10টা সংখ্যা যা আছে সেগুলোর করব আমরা এক ধার থেকে যোগ করে 10 দিয়ে করব ভাগ, সেটা আমাদেরকে দেয় সবসময় 5.5। তুই বলে কি করে করলে? আরে বাবা করেছি, 1 থেকে 10 যোগ করো না, কি করে করতে হয় সেটা শিখিয়ে দিচ্ছি। 1 আর 10 যোগ করলে হয় কত? 11। সেরকম ভাবে 2 আর 9 যোগ করলে কত হয়? 11। সেরকম ভাবে 3 আর 8 যোগ করলে কত হয়? 11। এরকম করে 11 11 5টা পাবো, 1 10 2 9 3 8 4 7 5 6, এগুলো যোগ করলে 11 হয়। কটা 11 পেলাম? 5টা, 5 11 55, 55/10 করলে হয় 5.5। এবার বলেছে মধ্যমা এম, মধ্যমা বার করার জন্য আমাদের দরকার কি? 10টা সংখ্যা আছে, 10টা সংখ্যা কি জোড়, যখনই যুগ্ম সংখ্যা হয় তখন মধ্যমা কি হয়? মধ্যমা হয় ওই n/2 তম পদ, n/2 তম পদ প্লাস n/2 প্লাস 1 তম পদ বাই 2, এটা হয় মধ্যমা। এবার এখানে কি 10টা আছে, 10টার মধ্যে n/2 মানে 10/2 পঞ্চম পদ, এক্ষেত্রে হবে পঞ্চম পদ প্লাস ষষ্ঠ পদ, কারণ পঞ্চম প্লাস 1 ষষ্ঠ পদ বাই 2, পঞ্চম পদকে 5, ষষ্ঠ পদকে 6, 1 থেকে 10 অব্দি, তো তাহলে 1 2 3 4 5 পঞ্চম পদ বাই 2, 5 আর 6 11/2, দিস ইজ অলসো 5.5। ব্যাস, তাহলে এটাই হয়েছিল এ, এটা এম, তাহলে এ ইজ ইকুয়াল টু এম। আন্দাজে কোনো ঢিল মারবে না, এ ইজ ইকুয়াল টু 1/m ইকুয়াল টু সি।
অনেকেই আন্দাজে হয়তো ঢিল মেরেছো, বাট যারা বুদ্ধিমান তারা এভাবে করেছে, যারা জানে যেভাবে যোগ করতে হয়। ঠিক আছে, তো তোমাদের মাধ্যমিক 2024-এর পুরো অঙ্কের যে পেপার আছে সেটা ফুললি ডিসকাস করে দিলাম, টানা ভিডিও করেছি একদম। শুরু হয়েছে এখন টাইম যদি তোমাদেরকে বলি তাহলে 5:45 বাজে। আমি ভিডিও করা শুরু করেছিলাম হচ্ছে ঠিক এখন থেকে 1.5 ঘন্টা আগে। তো 1.5 ঘন্টার মধ্যে আমি পুরো মাধ্যমিকের পেপার শেষ করেছি, এবং এতটাই কোইন্সিডেন্স যে আমি আমার নিজের মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলাম 2016 সালে, যখন আমি শেষ পুরনো সিলেবাসের মাধ্যমিক দিয়েছিলাম, তখন আমি পেপার শেষ করেছিলাম 1 ঘন্টা 45 থেকে 50 মিনিট এরকম, মানে 2 ঘন্টা আমার পেপার লাগেনি করতে। বিশাল ফাস্ট করেছিলাম, তোমরা দেখতে পাচ্ছ যে পেপার অঙ্ক দেখে মানে অঙ্ক করা শুরু করলে অঙ্ক করা শুরু মানে করতেই থাকতাম, মানে হয়ে যাচ্ছে আর কি। দেখো করতে 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 কোনো ব্লক হয়নি, হয়ে গেছে সেরকম ভাবে। এবং এবারের পেপার অঙ্ক পেপারটা মানে বেশি ঘুরিয়ে করার চেষ্টা করা হয়নি, খুবই সরাসরি বই থেকে পেপার কোশ্চেন দিয়ে দিয়েছে, অনেক বুঝে লিখিত পুরো বই থেকে দিয়েছে। আর একটা অঙ্ক যেটা দিয়েছে সেটার জায়গা অর যেটা আছে সেটা পুরো বইতেই করে দেওয়া আছে। যাই হোক, তো আজকে এতটাই থাক, অনেকটা ভিডিও হয়ে গেল, আজকে রাত্রে এটা আপলোড হয়ে যাবে। এবং যারা এই ভিডিওটা দেখবে হয়তো যখন দেখবে তারা হয়তো তখন পরের মানে যে সময় আপলোড করা হবে তারা হয়তো 1 বছর পর দেখবে, দেখতে পাবে 1 ইয়ার আগে ভিডিওটা আপলোড করা হয়েছে। বা হয়তো এই ভিডিওটা ইউটিউবে বেশি দিন থাকবেও না, আমাদের অ্যাপে চলে যাবে, যেখানে আমি পরে দিয়ে এই হয়তো ওই ক্লাস 10 এর জন্য যে কোর্স আমি লঞ্চ করব, সেরকম কোর্স নয়, মানে আমার ক্ষেত্রে আমি যেটা করবো সেটা তোমাদেরকে এখন বলছি না, বাট হয়তো এই ভিডিওটা চলে যাবে সাজেশন সেকশনে, চলে যাবে আমাদের অ্যাপে। চেষ্টা করব তোমাদের দেবা স্যারকে বলে এটাকে ফ্রি অফ কস্ট রাখার, তো যাতে তোমরা কেন অনেকেই এই পেপারের যে অ্যানালিসিসটা দেখতে পারবে। শুধু মাধ্যমিক 2024 কেন, মাধ্যমিক 2023ও আমি অ্যানালিসিস করবো এরপর একদিন ভিডিওতে, পুরো টানা একদম অ্যানালিসিস করে যাবো। ঠিক আছে, তো দেখা হবে তোমাদের সঙ্গে শীঘ্রই। ক্লাস 9 এবং 10 বা 8, 7 যারা আছো, 7 এর জন্য ভাবনা চিন্তা সব চলছে, তো তাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ আমি সলিউশন নিয়ে আসবো, এবং দেখতেই পাবে কিছু হয়তো লঞ্চ করব, সেটা দেখতে পাবে, ধীরে ধীরে দেখতে পাবে। ঠিক আছে, তো তোমাদের সঙ্গে দেখা হবে খুব শীঘ্রই। টাটা, গুড বাই।